গল্প নয়নে বাঁধি তোমায়। লেখনীতে আফসানা মিমি। অন্তিম পর্ব। সন্ধ্যা নামতে বেশি সময় বাকি নেই। এত সময় কিভাবে পেরিয়ে গেল নয়না বুঝতেই পারেনি। মেয়েরা যেভাবে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কান্না করে নয়না ঠিক সেভাবেই কান্না করছে। তুর্য অধৈর্য চিত্তে সোফায় মারুফের সাথে বসে ছটফট করছে। মিছিলদের বাড়িতে নয়না সেই দিনই না এলো। এত তাড়াতাড়ি 2 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। এই তো সেদিন ধুমধামে মিছিলদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলো। নয়নার সেদিন আনন্দ দেখে কে। মিছিলের সাথে সাথে সেও চঞ্চলা পাখির মতো উড়ছিল। সারা বাড়ির আনাচে কানাচে নয়না মিছিলের হাস্য ধ্বনি বাজছিল। এত তাড়াতাড়ি সময় ফুরিয়ে গেল। নয়না ভেবেছিল সে এখানেই থাকবে, কিন্তু তার ধারণায় এক বালতি পানি ঢেলে তুর্য সকাল থেকে এসে বসে আছে। নয়না যাবে না বলার উত্তরে শান্ত স্বরে বলেছে, এই বাড়ির ঠিকানা তোমার পরিবার জানে। আমি চাই না তারা তোমাকে খুঁজে বের করে আবারও সেই নরকে নিয়ে যাক। তুর্যের কথায় মিছিলের পরিবার সবাই সহমত পোষণ করল। এসব দেখে মিছিল বেজায় ক্ষেপে গেল। বিদায়ের সময়ে নয়নার সাথে মিছিলেরও সেই কি কান্না। 2 বান্ধবীর কান্নায় কোরবানি হচ্ছে পুরো পরিবার। মারুফের স্ত্রী হেনার মনটাও খারাপ। এই কান্নার শেষ নেই, তুর্য বুঝে গেছে। এক প্রকার অধৈর্য হয়ে সে উঠে দাঁড়ালো। নয়নার কাছে এসে বলল, মন হচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছ। আমাকে কি এখন বলাতে চাচ্ছ যে, বউ কান্না করো না, আগামীকাল তো নিয়েই আসবো। আমার কিন্তু কথাগুলো বলতে কোনো সমস্যা নাই। তুর্যের কথা শেষ হতেই সারা ঘরে হাসির রোল পড়ল। নয়না কটমট চোখে তুর্যের দিকে তাকালো। তুর্যের এই মুহূর্তে ফাজলামো করতে ইচ্ছে করছে। নয়নার দুঃখ বুঝতে চাইছে না। তুর্য দাঁত বের করে হেসে বলল, চলো বউ। গাড়ি চলছে আপন গতিতে। নয়না নাক টেনে টেনে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে। তুর্য নয়নার দুঃখে ঘি ঢালার জন্য টিস্যু এগিয়ে দিল। নয়না তাতে তেতে উঠে তুর্যের পিঠে কিল বসিয়ে বলল, মজা হচ্ছে? আমার দুঃখে আনন্দ পাচ্ছ? থাকবো না তোমার সাথে। গাড়ি থামাও, আমি থাকবো না তোমার সাথে। চলন্ত গাড়ি জোরে ব্রেক কষল তুর্য। চোখ মুখ তার রক্তিম হয়ে গেল মুহূর্তেই। নয়নার দিকে ফিরে 2 বাহু শক্ত করে ধরে বলল, তুমি কি চাও আমি নিঃশেষ হয়ে যাই? এই মেয়ে, আমাকে বুঝো না কেন? তোমাকে সময় কাটানোর জন্য সাথে রাখিনি, তোমাকে ভালোবাসি, সারা জীবনের জন্য নিজের করে রাখতে চাই। ড্যামিট। তুর্যের উঁচু আওয়াজ শুনে চমকে উঠে নয়না। আখি জোড়ায় নেমে আসে অবাধ্য অশ্রুকণা। হেঁচকি তুলে কান্না করতে থাকে মেয়েটা। তুর্য স্টিয়ারিংয়ের উপর হাত দ্বারা আঘাত করে রাগ সংবরণ করার চেষ্টা করল। সে নয়নাকে এভাবে কষ্ট দিতে চায়নি। নয়না তাকে ছেড়ে চলে যাবে শুনেই তো রাগ হয়েছিল। নয়নার 2 গালে হাত রেখে কান্না থামাতে চেষ্টা করল তুর্য। আম সরি, লক্ষ্মীটি। রাগটা কন্ট্রোল করতে পারিনি। আমি কি করব? জড়িয়ে ধরব? না থাক, তুমি কি মনে করবে? কান্না থামাও না হলে। না হলে। নয়না তুর্যে হাত নিজের হাতের মুঠোয় নিয়ে তাতে কপাল ঠেকালো। ক্ষণে ক্ষণে হেঁচকি তুলছে সে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মাথা তুলে বলল, এত সুখ আমার কপালে সইবে না। তুর্য আমাকে কেন এত ভালোবাসেন, বলবেন? আমি তো সাধারণ একজন মেয়ে, আপনার মতো ডাক্তারের জন্য অন্য কেউ। নয়না কথা সম্পূর্ণ করতে পারল না, তার আগেই তার ঠোঁট জোড়ায় তুর্য আঙুল রেখে বলল, হুস। আমার অন্য কাউকে নয়, তোমাকে প্রয়োজন নয়ন। প্লিজ আমার হয়ে যাও, নয়ন। নয়না অপলক দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে রইল। সময়ের হিসাব তার অজানা। আপাতত এভাবেই সময় চলুক। কে জানে, আগামীকাল যদি এই সময় না পাওয়া যায়। প্রায় 20 মিনিট পর নয়না দেখতে পেল গাড়ি ভাবনার বাড়ির রাস্তায় না ঢুকে অন্যদিকে যাচ্ছে। প্রশ্নবোধক চাহনিতে নয়না তুর্যের দিকে তাকালে হেসে ফেলল তুর্য। ডান পাশে মোড় ঘুরিয়ে বলল, তোমার শ্বশুর বাড়ি যাচ্ছি, নয়ন। নয়না কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এই লোকটা এতটা ঠোঁটকাটা স্বভাবের কেন? ভালোভাবে বললে কি হচ্ছিল না? বলতেই তো পারত যে, নয়না, আমাদের বাড়ি, গাড়ি, দেয়াল, ড্রায়ার সব দেখাবে নিয়ে যাচ্ছি। তা না বলে ডিরেক্ট শ্বশুর বাড়ি যাওয়ার কথা। অসভ্য, নির্লজ্জ ডাক্তার। মনে মনে শত কথা ওড়ালেও জোরে বলতে পারল না নয়না। গাজীপুর রেলওয়ে স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে মারতা বাজার অবস্থিত। বাজার থেকে ডানে মোড় টানল তুর্য।
প্রায় 2 মিনিট পর সবুজে ঢাকা একটি বাড়ির গেইটের সামনে এসে গাড়ি থামালো সে। ইশারার নয়নাকে নামতে বলে নিজেও নামল। তুর্য এগিয়ে এসে নিজেই গেইট খুলে দিল। নয়না তুর্যের পিছু পিছু হাঁটছে। বাড়ির আশপাশ দেখে মনে হচ্ছে বাড়িটি একদম নতুন তৈরি করা হয়েছে। 3 তলা বিশিষ্ট বাড়ির সম্মুখে ছোট ছোট গাছ লাগানো হয়েছে। এখানে নিয়মিত পরিচর্যা করা হয়, কিন্তু কে করে? নয়না আশেপাশে দেখতে এতটাই ব্যস্ত ছিল যে তুর্য তাকে রেখে অনেকটাই সামনে এগিয়ে গেল। নয়না এক প্রকার দৌড়ে তুর্যকে ধরে বাড়ির ভেতর প্রবেশ করল। বাহির থেকে যতটা সাধারণ মনে হয়েছে বাড়ির ভেতরটা ততই অসাধারণ। আভিজাত্যপূর্ণ বাড়ির আসবাবপত্র দেখে নয়না মুখ হা করে রইল। ডুপ্লেক্স বাড়ি নয়নার প্রথম দেখা। মাথার উপর বড় ঝাড়বাতি দেখে বিস্ময় হয়ে তাকিয়ে রইল। তুর্য সিঁড়ি ডিঙিয়ে উপর উঠে গিয়েছিল। নয়নাকে থামতে দেখে পিছনে ফিরল। নয়নার বিস্ময়কর তাকানো দেখে বেশ লাগছিল তার কাছে, তাই তো মুঠোফোন বের করে কয়েকটা ছবি তুলে নিল। নয়নার নড়চড় না দেখে বলল, দেখা হয়েছে। চাচু অপেক্ষা করছে। লাজুক হেসে নয়না সিঁড়িতে পা দিল। 3 তলায় পৌঁছে তুর্য সরাসরি দক্ষিণ পাশে চলে গেল, যেখানে মাহবুব শিকদার বিশ্রাম নিচ্ছিলেন। নয়না তখনও মাহবুব শিকদারের ব্যাপারে অজ্ঞ। ঘরে প্রবেশ করতেই তুর্য ডেকে বলল, এবার তো কথা বলবে আমার সাথে, চাচু। নাও, তোমার মেয়েকে নিয়ে এসেছি। মাহবুব শিকদারকে দেখে নয়নার অবাকের অন্ত নেই। মুখে হাত রেখে বলল, ডাক্তার আঙ্কেলই তুর্যে চাচা। মাহবুব শিকদার এগিয়ে এসে বলল, হ্যাঁ রে মা। তুর্য তোকে আমার কথা বলেনি? নয়না আর চোখে তুর্যকে দেখে বলল, বলেছে, কিন্তু আপনি যে চাচু তা বলেনি। তুর্যের দিকে মিছে রাগ নিয়ে মাহবুব শিকদার তাকালে সে মাথা চুলকে বলল, সেভাবে জিজ্ঞেস করেনি তাই। মাহবুব শিকদার বেশি কথা বাড়ালো না। নয়নার উদ্দেশ্যে বলল, তুমি গিয়ে রেস্ট করো। আমাকে একবার হাসপাতালে যেতে হবে। কিছু লাগলে তুর্যকে বলো কেমন। তুর্য নয়নাকে নিয়ে পশ্চিম পাশটায় এসে দাঁড়ালো। পাশাপাশি 2 ঘরের মধ্যে দ্বিতীয় ঘরটার দিকে ইশারা করে বলল, আজ থেকে এই ঘরে থাকবে, কিন্তু তা কিছুদিনের জন্য। নয়না বোকার মতো উত্তর দিল, তারপর কি ভাবনা আপুর বাসায় চলে যাব? তুর্য দুষ্ট হেসে নয়নার উদ্দেশ্যে বলল, না গো কলিজা। তারপর তো তুমি আমার সাথে থাকবে বিয়ের পর। নয়না চোখ বড় করে তুর্যের দিকে তাকিয়ে রইল। এই ডাক্তারটা এত নির্লজ্জ কেন? তুর্য হাসতে হাসতে ঘরের ভেতর প্রবেশ করতে করতে বলল, হাসপাতালে যেতে হবে, নয়ন। ফ্রেশ হয়ে 1 কাপ কফি আনবে, প্লিজ। নিচতলায় বাম পাশে রান্নাঘর। তুর্যের হুটহাট আবদারে নয়না আলাদা সুখ অনুভব করে। মানুষটা একটু ঠোটকাটা স্বভাবের, কিন্তু সে জানে তা নিতান্তই নয়নার কাছেই। তুর্য একান্তই তার পছন্দের পুরুষ, ভালোবাসার পুরুষ। কাউকে ভাগ বসাতে দিবে না, নয়না। নিজের ভাবনায় মুচকি হাসল নয়না। সেও তুর্যের মতো পাগল হয়ে গেছে। প্রায় 1.5 দিনের মাথায় বাশারকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনতে সক্ষম হয় বোরহান। লজ্জায় তার মাথা কাটা গেছে। নিজের ছেলের বিয়ের ব্যাপারেও সে জানত না। আকলিমা বিশেষ কিছু কখনে জানায় না। এমন একরা বড়ে কাণ্ড ঘটিয়েছে সেটাও জানাতো না যদি টাকার ব্যাপার না হতো। এদিকে নয়না 2-3 সপ্তাহ থেকে নিখোঁজ। আদৌ বেঁচে আছে কি না কে জানে। বাড়িতে প্রবেশ করতেই বাসার সর্বপ্রথম নিজের ঘরের দিকে এগিয়ে যায়। মাসুদা তখন গুনগুন করে গান গাইছিল আর মাথার চুল আঁচড়াচ্ছিল। বাসার কোনো কথা না বলে মাসুদার চুলের মুষ্টি ধরে বাহিরে নিয়ে আসলো। রাগে থরথর করে কাঁপছে সে, এক পর্যায়ে বলতে শুরু করলো, সেদিন ওই লোককে টাকা দিলি না কেন, মাগি? আমাকে পুলিশে নিয়ে গেল, তখনও ফিরালি না কেন? এক্ষুনি টাকা দিবি, নয়তো তোকে মেরাই ফেলবো। কথা শেষ হতেই বাশার মাসুদাকে মারার জন্য উদ্যোগ নিলে বোরহান বাধা দেয়। বাশারের হাত থেকে মাসুদাকে ছাড়িয়ে উল্টে বাশারের গালে থাপ্পড় বসায়। আকলিমা তেড়ে আসছিল স্বামীর দিকে, বোরহান আকলিমার গালেও থাপ্পড় বসিয়ে চিৎকার করে বলতে শুরু করলো, তোর জন্য আমার সন্তানরা আজ বিপথে। তোকে করুণা করে বিয়ে করেছিলাম, যেন এই অবৈধ বাচ্চা বৈধতা পায়। নিজের সন্তানের মতো আগলে রেখেছিলাম। কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম, আগাছা কেটে দিলে যেমন কিছু গাছ পরিষ্কার হয় না, তেমন জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন হয় না। তুই প্রমাণ করেই দিলি, তোর আর তোর ওই লম্পট প্রেমিকের রক্ত এই ছেলের শরীরে বয়ে বেড়াচ্ছে।
ভাবির কথায় যদি তোকে বিয়ে না করতাম তাহলে পচে গলে মরতি। এজন্যই তুই নয়নাকে দেখতে পারিস না, তাই না? মেয়েটাকে মেরে ফেললি তো। দেখেছিস বাপ কখনো বাপকেও ছাড়ে না। তোর সামনে তোর পরিবার আজ ছিন্ন ভিন্ন। এত বছর পর কঠিন সত্যের মুখোমুখি হয়ে আকলিমা দেয়াল ঘেঁষে জমিনে বসে পড়ল। বাসারও স্তব্ধ প্রায়। সে অবৈধ সন্তান, বারবার এ কথাটাই মস্তিষ্কে ঘুরছে। এত কিছুর মধ্যে মাসুদা হাউমাউ করে কান্না শুরু করল। তার আহাজারিতে পড়া প্রতিবেশী এক হয়ে গেল। কেউ কেউ এসে বাড়ির পরিস্থিতি দেখে প্রশ্ন করল, ব্যাপারটা কি? মাসুদা তখন আহাজারি করতে করতে বলল, আমার স্বামী যৌতুকের টাকা এনে দেয়নি বলে আমাকে বাড়ি থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছে। পাড়া প্রতিবেশীরা ছি ছি করতে শুরু করলো। বাসার অবাক হয়ে বলল, আমি কখন বললাম? উত্তরে মাসুদা বাঁকা হাসল। তিমিরাচ্ছন্ন পৃথিবী, নিস্তব্ধতায় ঘেরা চারপাশ। বন জঙ্গল থেকে প্যাঁচা ও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। আজকাল শেয়াল রাতের সাথে দিনের আলোয়ও লোকালয়ে ঘোরাফেরা করে। চোখের সামনে গল্পের বইয়ে পড়া কাল্পনিক শেয়ালকে দেখে অনেকেই চমকায়, আবার অনেকে ভয়ে উল্টে দৌড় লাগায়। নয়নার এই মুহূর্তে কঠিন একটি কাজ করতে ইচ্ছে করছে। ঘন জঙ্গলে এই রাতে ঘুরে বেড়াতে ইচ্ছে করছে। একাকী সে কি বা আর করবে? বারান্দায় বসে গুনগুন করে গান গাইছে। সময়ের হিসাব তার জানা নেই। রাত্রির ঠিক কয়টা বাজে খবর নেই। সন্ধ্যায় তুর্যের কাছে একটা ইমার্জেন্সি কল আসায় দ্রুত হাসপাতালে যেতে হয়েছে। কিছুক্ষণ পর মাহবুব শিকদারও চলে যান। সেই থেকেই সে তুর্য ছাড়া একা সময় কাটাচ্ছে। বারান্দার ফ্লোরে মুঠোফোন পড়ে আছে, নয়নার নজর সেদিকেই গেল। 15 মিনিট অন্তর অন্তর ফোনে আলো জ্বলে উঠছে। নয়না স্মিত হেসে রিসিভ করে কানে ধরল। অপর পাশ থেকে তাড়াহুড়োর স্বর শোনা গেল, এখানে বারান্দায় বসে আছো? আও। তুর্য অপর পাশ থেকে ধমকের সুরে বলল, তুমি কি চাইছো রোগী রেখে তোমার কাছে চলে আসি? বুঝতে চেষ্টা করো না কেন লক্ষ্মীটি, আমি শান্তিতে রোগীদের সেবা করতে পারবো তখনই যখন তুমি ঠিক থাকবে। নয়না মুচকি হাসল। বারান্দা থেকে ঘরে এসে থাই গ্লাস লাগিয়ে দিল। বিছানায় আরাম করে শুয়ে বলল, আমি তো ঠিকই আছি। কথায় ঠিক থাকলে একা একা ঠিক থাকা যায়। ডর ভয় নাই নাকি? এই নয়ন, শোনো। হুম, বলো। আমি কি চলে আসবো? তুর্যের কথা শুনে নয়না ফিক করে হেসে ফেলল। তুর্য এমনভাবে কথা বলছে যেন নয়না তার বিয়ে করাবো। নয়না নিজের ভাবনায় থতমত খেয়ে গেল, লজ্জায় মুখখানা লাল টকটকে হয়ে গেল। বালিশে মুখ গুজে মিনমিন করে বলল, আমার ঘুম পাচ্ছে। তুর্য। তুর্য নিশ্চুপ হয়ে গেল। শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর তার মাতাল স্বর ভেসে আসলো, ঘুমাও প্রিয়া। তোমার ঘুমের শব্দ শুনে আমি রাত পার করি। নয়না চোখ খুলে ফেলল। উঁচু আওয়াজ করে বলল, আশ্চর্য। আমি কি ঘুমের মধ্যে নাক ডাকি নাকি? আশ্চর্যের কিছু নেই। নয়না স্লিপিং বিউটিকেও খুব সুন্দর লাগছিল। তিনি দীর্ঘ শুয়েছিলেন, কখনো বৃদ্ধ হননি এবং তার প্রিন্স চার্মিং পাওয়ার জন্য তাকে নাক ডাকা ছাড়া আর কিছুই করতে হয়নি। নয়না উচ্চ স্বরে হাসল। তুর্যের কথার প্রেক্ষিতে উত্তর দিল, তাহলে তো আমারও প্রিন্স চার্মিং এর জন্য নাক ডাকা শুরু করতে হবে। তোমার প্রিন্স তোমাকে এমনিতেই ভালোবাসে। তার জন্য নিজেকে পরিবর্তন নয়, নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করো। তোমাকে পাওয়ার আকুলতা বিশাল পর্বতের চেয়ে উঁচু। রাত যত গভীর হচ্ছে, প্রেমিক যুগলের খোশালাপন ততই বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর বুকে প্রেমিক পুরুষ তুর্যের মতে হলে নয়নার মতে মেয়ের দুঃখের অবসান হতো। প্রভাতের আলো ফুটতেই আকলিমা নড়েচড়ে বসে। সূর্যের আলো ঠিক তার চোখের উপর পড়ছে। চোখ খুলতেই বরহান উদ্দিনের অবয়ব ভাসমান হলো আকলিমার চোখের সামনে। বরহান উদ্দিন ব্যাগ প্যাক করে তৈরি হয়ে নিয়েছে। আকলিমা উঠে স্বামীর পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? রিহানকে নিয়ে চট্টগ্রাম চলে যাচ্ছি। আকলিমা বোরহানের হতো ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, রিহানকে নিয়ে যাচ্ছ মানে? আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে নিয়ে যেতে দিব না। বোরহান হাসল। আকলিমার হাত ছাড়া দিয়ে ফেলে দিয়ে বলল, খবরদার ওই খারাপ মুখে রিহানের নাম উচ্চারণ করবে না। এতই যদি ছেলে ছেলে করো তবে কেন ছেলেটাকে অসুস্থ অবস্থায় হোস্টেলে পাঠিয়ে দিলে? কেন নিজের সন্তানকে দূরে রাখলে? আকলিমার কাছে এর উত্তর নেই। সে তো বাশারের বুদ্ধিতে এই কাজ করেছিল।
সে মিনমিন করে বলল, বাসার বলেছিল। বাসার 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 তুই থাক তোর পাপের ফল নিয়ে। রিহান চলো বাবা। ছোট্ট রিহান, বুঝো ক্ষমতা ভালো। ভালো খারাপ বুঝেও। আকলিমার কাছে এসে জড়িয়ে ধরে বলল, আমি মানুষের মতো মানুষ হয়ে ফিরব, মা। বাবাকে ভুল বুঝো না, বাবার সাথে চলে যাওয়ার সিদ্ধান্তটা আমার। আকলিমা বাকরুদ্ধ। মাথা চক্কর দিয়ে উঠছে। এই শখ সে কিভাবে কাটাবে? বরহানের হাতে পায়ে ধরল সে, অনুরোধের স্বরে বলল, এমন শাস্তি দিও না। রিহানকে রেখে যাও। বরহান শুনলে তো। আকলিমার হাত ছাড়া দিয়ে ফেলে বাড়ি থেকে বের হয়ে গেল। দরজার আড়াল থেকে মাসুদা সবটাই দেখল। তার চোখে মুখে ক্রূর হাসি। ফিসফিস করে বলল, বদলা তো মাত্র শুরু। এখনো কত কিছু বাকি আছে। আস্তে আস্তে বুঝবে, মেয়েদের সম্মানে হাত দেওয়ার নির্মম পরিণতি কেমন হয়। বাসার লোকে বলে, প্রেমিকা পটানোর আগ পর্যন্ত অথবা বিয়ে করার আগ পর্যন্ত নাকি প্রেমিকের বা স্বামীর হাতে ঢের সময় থাকে, কিন্তু পটে গেলে বা বিয়ের পর তাদের সময় কোথায় চলে যায় কে জানে। বিগত এক সপ্তাহ ধরে নয়নার তুর্যের প্রতি সেই কি অভিমান। নয়নাকে কাছে নিয়ে আসার আগ পর্যন্ত সবই ঠিক ছিল, তুর্যের সময়ও ছিল অনেক। নয়নাকে একা রাখেনি কখনো, অথচ নয়নাকে কাছে আনার পর থেকে সাহেব একদম পরিবর্তন হয়ে গেছে। সারারাত হাসপাতালে কাটায় আর সারাদিন ঘুমে। নয়নার সাথে সময়ের হিসাব করে সাক্ষাৎ হয় তার, কথাও হয় অল্প স্বল্প। ভাবখানা এমন যেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নয়না সাক্ষাৎ করতে এসেছে, সীমিত সময় কথা বলেই ডাক্তার সাহেব চলে যাচ্ছে। গতকালই তুর্যের রাতের ডিউটি শেষ হলো। আজ তার ছুটি, আগামীকাল থেকে দিনের ডিউটি শুরু হবে, সাথে তুর্যের ব্যস্ততাও। সাধারণত তুর্য ছুটির দিনটাও হাসপাতালে কাটাতো, কিন্তু নয়না তার জীবনে আসার পর থেকে ছুটির দিনটার জন্যই অপেক্ষা করতে থাকে। দুপুর পর্যন্ত একটানা ঘুমিয়ে তুর্য নয়নাকে খুঁজতে শুরু করল। তিনতলায় নয়নাকে না পেয়ে নিচে আসলো। এক দুইবার নয়নার নাম ধরে হাঁক ছাড়ল, কিন্তু আশানুরূপ কোনো সাড়া পেল না। তুর্যের মনে ভয় ঢুকলো, ভেবে, নয়নার কিছু হয়ে যায়নি তো। তাড়াহুড়ায় সিঁড়ি ডিঙিয়ে নিচে নামতে গিয়ে হোঁচট খেতে খেতে বেঁচে গেল। রান্নাঘর থেকে টুংটাং পাতিলের শব্দ ভেসে আসছে, তুর্য সেদিকে আগালো। পোলাওয়ের ঘ্রাণ তুর্যের নাকে বাড়ি খেলে লম্বা নিঃশ্বাস নিয়ে হাসল। নয়না তখন পেঁয়াজ বেরেস্তা পোলাওয়ের উপর ছিটিয়ে দিচ্ছিল। তুর্যের আগমনে তার কোনো ভাবান্তর হলো না। তুর্যকে ইগনোর করে সে তার কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। আহত দৃষ্টিতে তুর্য প্রিয়তার দিকে তাকিয়ে আছে। খানিকটা কেসে নিজের উপস্থিতি জানান দিচ্ছে, কিন্তু কেউ শুনলে তো। অবশেষে ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করে তুর্য বলতে শুরু করল, কি করছো আমার না হওয়া বউ? আগুনের উপর ঘি ঢেলে দিয়ে তুর্য দুষ্ট হাসল। নয়না গোস্ত নাড়াচাড়া করছিল। খুন্তিটা তুর্যের দিকে এগিয়ে এনে বলল, একদম উল্টা পাল্টা সম্বোধন করবে না, তুর্য। তুর্য বুক হাত রেখে দেয়ালে হেলান দিয়ে বলল, হায়, তোমার সুরে আমার নামটা কি কিউট শোনায়। তুর্যে লজ্জায় লাল হওয়া ভাব দেখে নয়নার রাগ নিমিষেই উধাও হয়ে গেল, কিন্তু সে বাহিরে তা প্রকাশ করল না। মিছে রাগ দেখিয়ে বলল, হাসপাতালে যাবে না? যাও যাও, জলদি তৈরি হয়ে নাও। নয়তো তোমার ইয়াং ইয়াং মেয়েরা যারা রোগী সেজে বসে আছে, তারা তোমার দেখা না পেলে আরো অসুস্থ হয়ে যাবে। নয়নার কথায় তুর্যের ভীষণ হাসি পেল। মেয়েটার মনে এসব চলে। দুষ্টু সুরে বলল, আর ইউ জেলাস, নয়ন? নয়না থতমত খেল। মনকে প্রশ্ন করল, সত্যিই কি সে জেলাস? তুর্যের মুখোমুখি না হওয়ার জন্য চেহারা আড়াল করে উত্তর দিল, বয়েই গেছে। তুর্য বলল, মেয়ে তুমি হিংসার অজুহাত না খুঁজে, ভালোবাসার অজুহাত খুঁজো। নয়না মুখ বাঁকিয়ে বলল, নিজের মানুষটাকে অন্য কেউ দেখবে তা পৃথিবীর কোনো নারীই সহ্য করবে না। আমি সত্যিই কি তোমার পুরুষ? নয়ন, এতে দিনেও বুঝলে না। মুখে না স্বীকার করলে কিভাবে বুঝি? সব কথা মুখে বলতে নেই, অপর পাশের মানুষটার জন্য মনের কোণে আলাদা স্থান আছে, তা বুঝে নিতে হয়। তুর্য গভীর নয়নে নয়নাকে দেখছে। নয়নার কাজ শেষ, সে রান্না ঘর থেকে বের হতে নিলে তুর্যের চোখের গভীরতা দেখে লজ্জা পেল। তুর্যের চোখের উপর এক হাত রেখে বলল, এভাবে তাকাবে না, আমার অস্বস্তি হয়। তুর্য হেসে নয়নার হাতে ওষ্ঠ ছুঁয়ে দিল। সহসা প্রেমিকের প্রেমময় প্রথম স্পর্শে নয়নার শরীরের শিরা উপশিরা টনটন করে উঠল।
হাত সরিয়ে তুর্যকে ধাক্কা দিয়ে বের হয়ে গেল। তুর্য তা দেখে বিড়বিড় করে বলল, আর অপেক্ষা নয়। তোমাকে বৈধতায় আবদ্ধ করার সময় হয়ে গেছে। নয়ন বিগত 15 দিনের ধকল কাটিয়ে সোজা হয়ে দাঁড়ালো বাসার। 1 লক্ষ টাকা পরিশোধ করতে কত কিছু করতে হয়েছে তাকে। তার উপর মাসুদার আবদার পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে। লোভে পাপ, পাপে মৃত্যু প্রবাদটির মর্মার্থ বাসার প্রতিনিয়ত বুঝতে পারছে। এখন তার বাড়িতে যেতে ভালো লাগে না। সারাদিন পথে ঘাটে ঘুরে বেড়ায়, গভীর রাতে বাড়িতে ঢোকে। গাজীপুরের রেলওয়ের পাশেই মন্দির। মন্দিরের সামনের গেইটের পাশে কালিদাস নামক একজন দাদা নিমকি বিক্রি করে। এই ব্যবসা তাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে। বাসার 20 টাকার নিমকি কিনে নিল, তার মনে পড়ে গেল নয়নার কথা। প্রথম প্রথম নয়না বাসারকে ভাই ভাই বলে বেড়াতো। একদিন বাসার ঘরে বসে ফুল সাউন্ডে গান শুনছিল। নয়না কোথায় থেকে বাসারের ঘরে আসলো। বাসারের কাছে এসে বলল, আমাকে নিমকি কিনে দিবে, বাসার ভাই। বিরক্তির সাথে বাসার সেদিন উত্তর দিয়েছিল, জ্বালাস না তো, নয়না। নয়না হাত জোর করে বাসারের কাছে নিমকি কিনে দেওয়ার জন্য বলল। বাসারের শরীরে ঝাঁকিয়ে অনুরোধ করল। ততক্ষণে বাসার সাউন্ড বন্ধ করে নয়নার দিকে ফিরল। গলায় ওড়না পরিহিতা নয়নার শরীরের গঠন সেদিনই চোখে পড়ল। বাসারের কামোত্তেজনার শুরু হয় নয়নাকে দেখে। সেদিন বাসার এখান থেকে নিমকি নিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু বিনিময়ে নয়নার শরীরের অঙ্গের ভাঁজে হাত ঘুরাতো সেই, চক্ষু দিয়ে গিলে খেত নয়নার শরীরকে। নয়না প্রথম প্রথম না বুঝলেও পরবর্তীতে বুঝে গেল। আপাদমস্তক ঢেকে চলাফেরা শুরু করল। বাসারের কুদৃষ্টি থেমে গেল। বাসার পরবর্তীতে প্রকাশ্যে নয়নাকে শয্যাসঙ্গীর আহ্বান জানালো। সময়ে অসময়ে নয়নার গা ছুঁয়ে দিতে চাইত। না জানে মেয়েটা কোথায়, কি অবস্থাতে আছে। নয়নার কথা স্মরণে আসতে বাসারের শরীরের শিরা উপশিরা টগবগ করে উঠে। নয়নাকে শয্যাশায়ী করার ইচ্ছে জেগে উঠে। নিমকি খেতে খেতে 2 হাত দূরে টপস প্যান্ট পরিহিতা যুবতীর দিকে চোখ যায় বাসারের। মাথা থেকে পা পর্যন্ত বারবার ঘুরে ঘুরে দেখতে থাকে সে। একসময় মেয়েটি 2 জন ছেলে সমেত বাসারের সামনে দাঁড়ালো। বাসারের গাল বরাবর 2টা থাপ্পড় দিয়ে মেয়েটি বলল, মেয়ে মানুষ দেখলেই চোখ দিয়ে গিলতে মনে চায় তাই না? আমি কিছুক্ষণ ধরে এই লোকটার কার্যক্রম লক্ষ্য করছি। একবার আমার দিকে তো একবার অন্য নারীর দিকে বাজেভাবে তাকাচ্ছে। ইচ্ছে তো করছে আরো কয়েকটা লাগাতে। মেয়েটার কথা শেষ হলো। আশেপাশে মানুষজন জড়ো হলো। বাসার ঘাবড়ে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মুখ খোলার আগে পাশ থেকে একজন ছেলে বলে উঠল, তোদের মতো মানুষদের জন্য আজ গোটা পুরুষ জাতি খারাপ। বাসার রাগে গোজগোজ করতে শুরু করলো। একটা সময় আসে, যখন আমাদের প্রচুর রাগ হয় এবং সেটা কাঙ্ক্ষিত মানুষের উপর ঝাড়তে না পারি, তখন সেই রাগ অন্যের উপর বর্তাতে দ্বিধাবোধ করি না। বাসারের ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। বাড়ির রাগ সে বাহিরে ঝাড়তে শুরু করে দিল। 2-1 লোকের কথার প্রত্যুত্তরে বলল, তাকাইছি তো কি হইছে? তোর মায়ের দিকে তো তাকাই নাই, যা ভাগ। লোকসমাগমে ভুল একটা কথা বলা মানেই ভয়ঙ্কর কিছু। বাসারের কথা 10 জন লোকের পছন্দ হলো না। কথার প্রেক্ষিতে কথায় হাতাহাতি পর্যায়ে চলে গেল। বাসার মাঝ রাস্তায় জনগণের মার খেল। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা ফ্রিতে বিনোদন নিতে পছন্দ করে, আরেক শ্রেণীর মানুষ আছে যারা কোলাহলমুক্ত থাকতে পছন্দ করে। বাসারকে কিছু মানুষ ফ্রিতে মার দিল, কিছু মানুষ এসে বিষয়টি মিটমাট করে ছাড়িয়ে দিল। ব্যথায় জর্জরিত বাসার খুঁড়িয়ে চলছে, মুখে তার অকথ্য ভাষা রয়েছেই। রেললাইনের পাশে সুরমা রেস্তোরাঁ অবস্থিত, আকস্মিক বাসার হাস্যোজ্জ্বল নয়নাকে দেখতে পেল। বাসারের চোখের সামনেই কোনো একজন ছেলের সাথে রেস্তোরাঁ থেকে বের হয়ে গাড়িতে উঠল। বাসারের পরিবারকে চিন্তায় ফেলে নয়না নাকি একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। বাসার নয়নাকে অন্য ছেলের হতেই দিবে না। সে আজ নয়নাকে পেলে চরম শিক্ষা দিবে, যা নয়না কোনোদিনও ভুলতে পারবে না। রাস্তার অপর প্রান্ত থেকে আসতে আসতেই নয়নার গাড়িটা ছেড়ে দিল। বাসার পিছু পিছু কিছুদূর দৌড়ে এসেও গাড়িটা নাগালে পেল না। বাসার রাস্তার দিকে তাকিয়ে কটমট সুরে বলল, একবার তোকে পেয়ে নেই, নয়না। তোর জীবনের সব রঙে পানি ঢেলে দিব। পরমুহূর্তে কিছু একটা স্মরণে আসতেই চোখ মুখ চিকচিক করে উঠে বাসারের।
সে একটি রিকশা ডেকে উঠে পড়ল। রিকশাওয়ালা জায়গা জিজ্ঞেস করাই বলল, গাজীপুর সদর হাসপাতালের দিকে নিয়ে যান মামা। ভালোবাসার অতলে ডুবে গেলে অপ্রিয়রাও প্রিয় হয়ে যায়। ডানা মেলে আকাশে উড়তে ইচ্ছে হয়। ভালোবাসার মানুষটির কথা ভেবে আনমনে হাসতে ইচ্ছে হয়। উত্তরার বড় একটি রেস্টুরেন্টে নয়না বসে তুর্যের কথাই ভাবছে। পাগল ছেলেটা নয়নাকে নিয়ে জনসম্মুখে না বসে প্রাইভেট রুমে বসিয়ে রেখেছে। তার চিন্তা চেতন এমন যে, নয়নাকে বাহিরের কেউ দেখতে পারবে না। কতটা পাগলাটে হলে তুর্য এমন করে। এসব ভেবে মুখে নয়নার মিষ্টি হাসি ফুটে উঠেছে। তুর্য নয়নাকে বসিয়ে রেখে কোথায় যেন গেল। নয়নাও সময় পেল তার পছন্দের মানুষটাকে নিয়ে ভাবার। সময় অতিবাহিত হচ্ছে, তুর্যের ফেরার নাম নেই। নয়নার এবার চিন্তা হচ্ছে কিছুটা। নয়না উঠতে যাবে তখনই তুর্যের আগমন ঘটল একগুচ্ছ গোলাপের তোড়া হাতে। নয়না বাক্রুদ্ধ হয়ে রইল। তুর্য নয়নার হাতে ফুলের তোড়া দিয়ে বলল, আমার ফুলের জন্য একগুচ্ছ ফুল। আমাকে বিয়ে করবে? নয়ন। টেলিভিশন, সিনেমায় নয়না ফুলের সমাহার দেখত। বাস্তবে আজ দেখে আবেগ কন্ট্রোল করতে পারল না। কান্না করে দিল। নয়নার ইচ্ছে করছে তুর্যকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু সম্পর্কের জোর নেই বলে ধরল না। ফুলের তোড়ায় মাথা ঠেকিয়ে কিছুক্ষণ কাঁদল। তুর্য প্রেয়সীর কান্না দেখে থতমত খেয়ে গেল। নয়নাকে সান্ত্বনা কিভাবে দিবে বুঝতে পারল না। এমনিতেও সে নয়নার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করে না। নয়নার কাছে এসে হাত বাড়িয়ে দিয়েও গুটিয়ে নিচ্ছে বারবার তুর্য। নয়না তা দেখে ফুলোর তোড়া তাদের মাঝখানে রেখে মাথা এলিয়ে দিল তুর্যের বুকে। তুর্য স্তব্ধ হয়ে গেল। চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। নয়নার কান্না তার বুকে এসে লাগছে। সে কি ভুল কিছু বলেছে? নয়নার মনে কি কষ্ট দিয়েছে? নয়নার কি সম্মতি নেই? যদি এমনই হয়, তবে তুর্য তো জীবিত থেকেও মরে যাবে। নয়নাই তার জীবনের প্রথম ভালো লাগা। একজন সাধারণ মেয়ে তুর্যের চোখে অসাধারণ হয়ে ওঠা। তুর্যের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নয়নার চোখের অশ্রু তার কাছে বিষক্রিয়া মনে হচ্ছে। তুর্যের এক্ষুনি সেই বিষক্রিয়া পান করে মরে যেতে ইচ্ছে করছে। নয়নার মাথায় হাত রেখে তুর্য চোখ বন্ধ করে রইল। সময় নিয়ে নরম স্বরে বলল, কান্না করে না, লক্ষ্মীটি। নয়না তুর্যের বাহুডোর থেকে সরে আসতে চাইলে তুর্য বাধা প্রদান করল। নয়নার মাথা শক্ত করে বুকে চেপে ধরল সে। ধীর কণ্ঠে বলল, এ বুকের তলপার কার জন্য জানো, নয়ন? এ বুকের স্থানটা কার জন্য জানো কি? আমি বলছি, এ বুকের প্রতিটা বিট দ্রুত হয় একজনের কাছেই আসলে। আর সে হচ্ছে নয়ন। আমার নয়ন, যার কাছে আমি অন্য এক তুর্য। নয়না নাক টেনে উত্তর দিল, এত ভালোবাসা কেন দিচ্ছ, তুর্য? কারণ তুমি তুর্যের ভালোবাসার প্রাপ্য। আমার তো ভয় হয়। আমি আছি তো। যদি বাসার। তুর্য নয়নার মুখ তুলে ধরল। তুর্যের নিঃশ্বাস নয়নার চোখে মুখে আছড়ে পড়ছে। নয়নার চোখের অশ্রু মুছে তুর্য বলল, তোমার অতীত যতটা ভয়ঙ্কর, বর্তমান ততটা সুন্দর। ভবিষ্যৎ আমার জন্য তুলে রাখো। আমি তোমার সকল সময়ে বিচরণ করতে চাই। নয়না এক দৃষ্টিতে তুর্যকে দেখছে। এত কাছাকাছি একই প্রথম তার দেখা। তুর্য ঘোরের মধ্যে চলে যাচ্ছে। নিজেকে প্রাণপণে নিয়ন্ত্রণে রাখছে, কিন্তু পারলে তো। দিন শেষে সেও তো পুরুষ। নয়নার চঞ্চলতা ভরা চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, একটু পচা কাজ করি, একটু ব্যথা পাবে না? নয়না কিছু বুঝার আগে তুর্য নয়নার কপালে শক্ত করে চুমু খেল। কতক্ষণ তুর্য ও নয়না এভাবে ছিল জানা নেই। নয়না সরে যেতে চাইলেও তুর্য শক্ত করে ধরে রাখল। যেন ছেড়ে দিলেই নয়না পালিয়ে যাবে। দুইজন সুখী মানব মানবীর সুখের গল্প ধারাবাহিকতায় চলবে নাকি বাসার নামক কুৎসিত প্রকৃতির মানুষের আগমন ঘটবে, তা সময়ই বলে দিবে। বহুদিন পর ভাবনার বাসায় নয়নার আগমন ঘটে। নাইট ডিউটি করে এসে ভাবনা তখন ঘুমাচ্ছিল। তুর্য যখন নয়নাকে নিয়ে আসে তখন বিকাল প্রায়। শপিং শেষে বাড়ি ফিরবে এখন। জোরপুকুর পার আসতেই নয়না ভাবনাকে দেখার আবদার জুড়ে বসল। তুর্য মুচকি হেসে নয়নার আবদার পূরণ করতে ভাবনার বাসায় চলে আসলো। ঘুমোঘুম চোখে ভাবনা দরজা খুলে নয়নাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল। তুর্যকে রেখে নয়নার সাথে গল্প জুড়ে দিল। তুর্য মিছে অভিমান করে ফোন চালাতে ব্যস্ত হলেও তার কান দয়ে সচল রাখল। ফিসফিস করে দুজন কি যেন বলাবলি করছে।
কিছুক্ষণ পর নয়নাকে নিয়ে ভাবনা তার ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। তুর্য থতমত খেয়ে ভাবনার কাণ্ড দেখল কিন্তু কিছুই বুঝল না। তুর্য বারবার ফোনে সময় দেখে নিচ্ছে। দুই মেয়ে ভেতরে বসে কি খিচুড়ি পাকাচ্ছে কে জানে। প্রায় আধা ঘন্টা পর ভাবনার ঘরের দরজা খুললে তুর্য বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। বসা থেকে উঠে বিরক্তিকর চোখে মুখে বিস্ময়ের আভা ভেসে উঠল। নীল রঙের শাড়িতে নয়নাকে নীলপরী লাগছে। যেমনটা সে কল্পনা করেছিল তার থেকেও সুন্দর লাগছে নয়নাকে। নতমুখী নয়না অস্বস্তিতে দুই হাতের তালু ঘষছে। ভাবনা পিছন থেকে বলে উঠল, কেমন দিলাম? তুর্য মাথা চুলকে বলল, আংশকর। কখন যেন অজ্ঞান হয়ে যাই। নয়ন শেষোক্ত কথা বিড়বিড় করে বললেও নয়না ঠিকই শুনতে পেল। মুচকি হেসে আনমনে নয়না বলল, ভাগ্যিস ভাবনা আপু পাশে আছে, নয়তো আমিও তোমার মতো লজ্জায় মরে যেতাম। তুর্য স্বচ্ছ আকাশ হঠাৎই মেঘাচ্ছন্ন রূপ ধারণ করে ফেলল। মুহূর্তেই ঝুমঝুম বৃষ্টি ঝরতে শুরু করল। নয়নার আর বাড়ি ফেরা হলো না। মণিমুগ্ধকর দৃশ্য অবলোকন করার প্রয়াস জাগল স্থির মনে। নয়নার ইচ্ছে অপূর্ণ রাখার মানুষ নয় তুর্য। গাড়ি থামালো মারতা ব্রিজ থেকে কিছুটা সামনে। এই জায়গাটা জনমানবশূন্য। দুই ধারে ধান ক্ষেতের মাঝে পিচ্ছালা রাস্তা। মাঝে মধ্যে দুই তিনটে অটো ও সিএনজি আনাগোনা করছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য কয়েকজন রিকশাওয়ালা একপাশে রিকশা দাঁড় করিয়ে অদূরে দোকানে অবস্থান করেছে। তুর্যদের বাড়ির পৌঁছাতে আরো 10 মিনিট সময় লাগবে। গাড়িতে বসে পরিপূর্ণভাবে বৃষ্টি উপভোগ করতে পারছে না নয়না। উসখুস করছে বাহিরে বের হতে। গাড়ির জানালার কাঁচ নামিয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে সে। এতটুকু কি আর মন ভরে? তুর্য ব্যাপারটা বুঝতে পেরে নয়নার পাশের দরজার লোক খুলে দিল। নয়না বিস্ময়কর দৃষ্টিতে তুর্যের দিকে তাকালে সে বলল, মহারানীর ইচ্ছে অপূর্ণ রাখার সাধ্য কি আর এই অধমের আছে? অসুখ হলে তো ডাক্তার বাড়িতেই সুযোগে সৎ ব্যবহার করবে। বিষয়টা নিশ্চয়ই মহারানীর পছন্দ হবে না। অবশ্য আমার জন্য কিন্তু মন্দ হবে না। নয়না ধাত বলে তুর্যের বুকে আঘাত করে গাড়ি থেকে বের হয়ে আসলো। দুই হাত মেলে বৃষ্টি ছুঁয়ে দিতে চাইল। পরিধানে তার নীল সুতি শাড়ি। নয়না শাড়ির আঁচল দিয়ে শরীর ভালোভাবে ঢেকে নিল। জুতা জোড়া হাতে নিয়ে ধীরগতিতে হাঁটতে শুরু করল। সে অপেক্ষা করছে তুর্যের। বৃষ্টির মধ্যে তুর্যের পাশাপাশি হাঁটলে মন্দ হবে না। অবশ্য যে কোনো মৌসুমেই নয়না তার প্রেমিক পুরুষের সঙ্গ আশা করে। কেননা তুর্যই এখন তার মনে প্রাণে সবটা জুড়ে আছে। তুর্য নয়নার মনোভাব বুঝতে পারল। গাড়ি লোক করে নিজেও বের হয়ে নয়নার পাশাপাশি হাঁটতে শুরু করল। তার মুখের হাসি আজ সরছেই না। কিছুক্ষণ পর নয়নার হাত ধরল। নয়না সেদিকে তাকালে তুর্য বলল, সিনেমার মতো তো আর নেচে গিয়ে বৃষ্টিতে ভিজতে পারবো না। আমরা না হয় হাতে হাত রেখে বৃষ্টির তালে পথ চলি। নয়না কিছু বলল না। সময়টা উপভোগ করল। তুর্য খালি গলায় গান ধরল। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে। জাগেনি তো এত আশা। ভালোবাসা এমনে। সে বৃষ্টি ভেজা পায়। সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে। শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। একঝাঁক বৃষ্টি ঝরার পর পুরো পৃথিবী শীতল হলো। মানুষের চলাচল আস্তে আস্তে বাড়তে শুরু করলো। সদর হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে আজ রোগীর সংখ্যা কম। মাহিন ও মিনহাজ কাজ না থাকায় বসে আড্ডা দিচ্ছিল। অবশ্য 5 মিনিট পূর্বেই রাউন্ডে দুইজন রোগীদের অবস্থা দেখে এসেছে। দুই বন্ধু খোশালাপনে ব্যস্ত তখনই বাসার ইমার্জেন্সি বিভাগে প্রবেশ করল। তার শরীরের ক্ষত অনেকটাই শুকিয়ে গেছে। মাহিন মিনহাজ দ্রুত এগিয়ে এসে বিনাবাক্যে চিকিৎসা প্রদান করতে শুরু করল। কাজের ফাঁকে বাশারের পরিচয়, কিভাবে আঘাত পেল ইত্যাদি সম্পর্কে জানতে চাইল কিন্তু আশানুরূপ কোনো প্রত্যুত্তর পেল না। কাজ শেষে বাশার এদিক সেদিকে তাকিয়ে তুর্যকে খুঁজতে শুরু করল। তার কেন যেন মনে হচ্ছে, নয়না তুর্যের সাথেই আছে। আজ যদি এখানে তাকে না পায় তো বুঝে নিবে তুর্যের সাথেই নয়নাকে সে দেখেছে। বাশারের চোরা চোখে তাকানোটা মিনহাজ খেয়াল করল। সে হাসি মুখে জিজ্ঞেস করল, কাউকে খুঁজছেন? বাশার তখন উত্তর দিল, আপনাদের সহকর্মী তুর্যকে দেখছি না। উনি কি আসেনি? মাহিনের ভ্রু যুগল কুঁচকে এলো। এতক্ষণ ব্যাটাকে এত এত প্রশ্ন করেও কোনো উত্তর পেল না। যদিও মুখ খুলল সাথে সাথেই তুর্যের কথা জিজ্ঞেস করল। আকস্মিক মাহিনের চোখজোড়া চাঞ্চল্য রূপ ধারণ করল।
বাশারের দিকে সন্দেহের তীর ছুঁড়ে বলল, আপনার নাম কি বাশার? অপরিচিত মানুষের মুখে নিজের নাম শুনে ভয় পেল বাশার। ইতস্তত হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? মাহিন ও মিনহাজের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। দুইজনেই এগিয়ে আসলো বাশারের একদম কাছে। কপালের ব্যান্ডেজ ছুঁয়ে দেয়ার বাহানায় মিনহাজ বলল, তুই হাসপাতালে আসবি চিকিৎসার জন্য, গোয়েন্দাগিরি করগে আসবি কেন? আজই শেষ, আর কোনোদিন যদি হাসপাতালের আশেপাশে দেখেছি তো পেট কেটে কলিজা, কিডনি সব বের করে রেখে দিব। প্রকাশ্যে হুমকি ধমকি শুনে বাশারের গলা শুকিয়ে এলো। কয়েকবার শুকনো ঢোক গিলে মিথ্যা হেসে বলল, আমি তো এমনিই জিজ্ঞেস করেছিলাম। আজ আসে হ্যাঁ। বাসার চলে যেতে নিলে মাহিন ডেকে উঠল, ওই ব্যাটা টাকা দিবে কে? পকেট খালি, টাকা পাবে কোথায় বাসার? সে তো গোয়েন্দাগিরি করতেই এসেছিল, কে জানতো এদের পাল্লায় পড়বে। টাকা তো আনিনি। মিনহাজ কথাটা শুনে বাঁকা হাসল। দারোয়ান ভাই ব্রাদার্সদের ডেকে এনে উত্তম মাধ্যম দিল। রাত 12:45। লিভিং রুমে তুর্য ও মাহবুব শিকদার ছাড়া কেউ নেই। নয়না ঘুমিয়ে পড়েছে। দুজনের মধ্যে নীরবতা বিরাজমান। মাহবুব শিকদার ঘুমে ঢুলছে কিন্তু তুর্যের জন্য উঠে যেতে পারছে না। সে জানে তার একমাত্র ভাইপো কথা শেষ না করে তাকে উঠতে দিবে না। সেই কখন থেকে তুর্য আমতা আমতা করছে কিন্তু মূল কথাই বলছে না। অগত্যা মাহবুব শিকদার ঝিমাচ্ছে। বাবা সমেত চাচাকে কিভাবে নিজের বিয়ের কথা বলবে অনেকক্ষণ যাবৎ ভাবছে তুর্য। সে জানে মাহবুব শিকদার নয়নাকে খুব স্নেহ করে। একদিন তিনি নয়নাকে বিয়ে করার জন্য তুর্যকে বলেছিল কিন্তু তুর্যই মানা করে দিয়েছিল। আজ সে কিভাবে বলবে? কিন্তু তুর্যকে তো বলতেই হবে, নয়তো আজ যা ঘটেছে। মিনহাজ 11টার দিকে তুর্যকে ফোন করে বাশারের কথা জানিয়ে দিয়েছে। তুর্য ভেবেছিল পরের মাসে ধীরচিত্তে বিয়েটা সেরে নিবে কিন্তু এখন আর তা করবে না। আকস্মিক সে মাহবুব শিকদারের উদ্দেশ্যে বলল, আমি আজই নয়নাকে বিয়ে করতে চাই চাচ্চু। মাহবুব শিকদারের শরীর ঝাঁকিয়ে সোজা হয়ে বসল। দেয়াল ঘড়িতে সময় দেখে বলল, এই রাতে তোর বিয়ে করতে ইচ্ছে হচ্ছে? সময়ের কাজ সময়ে করা ভালো। তুমি ব্যবস্থা করবে নাকি কাজী অফিসের দিকে যাব? বম ফাটানো খবর শুনে কি আর মাহবুব শিকদার স্থির থাকতে পারবে? সে জানে তার ভাইপো কেমন প্রজাতির মানুষ। মুখে যা বলবে তাই করে ছাড়বে। অগত্যা মুঠোফোন বের করে কাউকে ফোন করার ফাঁকে উত্তর দিল, তুই বংশের নাম উজ্জ্বল করবি। রাত 2:30 মিনহাজ ও মাহিন ঘুমে ঢুলতে ঢুলতে তুর্যের বড়ি আসলো। দুইজনের থেকে ভাবনা খুবই এক্সাইটেড হয়ে আছে। তার চোখ মুখ চিকচিক করছে আনন্দে। বাড়িতে প্রবেশ করেই মাহিন ও মিনহাজ সোফায় লুটিয়ে পড়ল। ভাবনা তা দেখে কোমরে হাত রেখে বলল, তোরা বন্ধুর বিয়েছে আনন্দ করতে এসেছিস নাকি ঘুমাতে এসেছিস? মাহিন কোনোমতে উত্তর দিল, ঘুমাতে এসেছি, যা ডিস্টার্ব করবি না। ভাবনা ভেঙচি কেটে ধেই ধেই করে উপরে উঠে আসলো। নয়না নিশ্চিত মনে ঘুমাচ্ছে। এদিকে তুর্য যে তার বিয়ের সানাই বাজিয়ে ধেয়ে আসছে তার খবর নেই। ভাবনা নয়নার ঘরের সামনে এসে দরজায় করাঘাত করল। কিছুক্ষণ পর ঘুম ঘুম চোখে নয়না দরজা খুলে ভাবনাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভড়কে গেল। মুচকি হেসে ভাবনা ঘরে প্রবেশ করে আলমারির দিকে এগিয়ে গেল। গতকাল শপিং করে নিয়ে আসা জামাগুলোর মধ্য থেকে একটি লং সাদা গোলাপি সংমিশ্রণের 3 পিস নিয়ে নয়নার হাতি ধরিয়ে দিল। নয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠেলে বাথরুমে প্রবেশ করালো। বাহিরে দাঁড়িয়ে থেকে বলল, বেশি দেরি করো না, নয়না। একজনের তর আর সইছে না। শেষে তোমার দেখা না পেয়ে বিরহে মরে যাবে। সময় নিয়ে নয়না বের হলো। ভাবনা পূর্বের মতো নয়নাকে টেনে বিছানায় বসালো। নিজের ব্যাগ থেকে কাজল লিপস্টিক বের করে ঝটপট লাগিয়ে দিল। নয়নাকে এতটুকুতেই অপূর্ব লাগছে। এর মধ্যে তুর্য নয়নার ঘরে প্রবেশ করল। সাদা কাপড়ে স্নিগ্ধময়ীকে দেখে বুকের বাম পাশটায় হাত রাখল। নয়না বোকা বোকা চোখে চেয়েই রইল। তুর্য নয়নার কাছে এসে যখন বলল, চলো নয়ন। নয়নার তখন খেয়াল হলো। সে প্রশ্নবিদ্ধ চোখে বলল, এত রাতে কোথায় যাব? বিয়ে করতে। কত বড় কথা কিন্তু বলেছে কত স্বাভাবিকভাবে তুর্য। নয়নার কর্ণধার যেন ভুল শুনেছে, সে পুনরায় সঠিক বাক্য শোনার প্রয়াস করে বলল, কি বললে? তুর্য শান্ত স্বরে বলল, যা শুনলে তাই, চলো। মজা করছো? কথাবার্তা কিছুই হলো না।
হঠাৎ বিয়ে। তুর্য নয়নার চোখে চোখ রাখল, হাতে হাত রেখে বলল, আমায় বিশ্বাস করো তো, নয়ন। সম্মোহনী দৃষ্টিতে নয়না উত্তর দিল, হুম। বিয়ে জিনিসটা ধীরে সুস্থে আগাতে হয়, কিন্তু আমার হাতে তেমন সময় নেই। তোমার পরিজন যেকোনো মুহূর্তে আমার কাছ থেকে তোমাকে নিয়ে যেতে চাইবে। আমার কোনো রাইট নেই তোমাকে নিজের কাছে আটকে রাখার। কিন্তু আজ যদি আমাদের বিয়ে হয়, তবে তোমাকে নিজের কাছে রাখার পুরো রাইট থাকবে। নয়না কি করবে বুঝতে পারছে না। সে কোনোভাবেই ওই নরকে ফেরত যেতে চায় না। বাসার নামক কীটের সামনে পড়তে চায় না। এদিকে তুর্য, যাকে সে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। প্রতিটি মেয়েই তুর্যের মতো ছেলে চায়, নয়নাও তুর্যকে মনে প্রাণে চায়, কিন্তু এভাবে ভাবনায় বিভোর থাকা নয়না আকস্মিক হাওয়ায় ভাসতে শুরু করলো। তুর্য নয়নাকে কোলে তুলে হাঁটতে শুরু করলো। নয়না ছটফট করছে, এভাবে কি কেউ কাউকে বিয়ে করে? তুর্য শান্ত স্বরে বলল, বড্ড ছটফট করেন, মিস নয়ন। তাতে তোমার কি? আমার সমস্যা নেই, তবে আপনি ব্যথা পেলে পুনরায় রোগী ফেলে আপনার কাছে বসে থাকতে হবে, এই রিস্ক আমি নিচ্ছি না। তবে এর চেয়ে বড় রিস্ক নেয়ার জন্য নিয়ে যাচ্ছি। বি রেডি মাই লেডি। সারা জীবনের জন্য তুর্যের হওয়ার জন্য তৈরি তো? লাজরাঙা গাল অস্পষ্ট থাকল। নয়নার চিবুক নত অবস্থায় বলল, ডাক্তার, মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়? নয়নার বিড়বিড় আওয়াজ তুর্যের কানে প্রবেশ ঠিকই করল, কিন্তু কোনো ভাবান্তর হলো না। সোফায় মাহবুব শিকদার সহ আরও একজন লোককে বসার্ত অবস্থায় দেখতে পেল নয়না। তুর্য দোতলায় পৌঁছাতেই নয়নাকে নামিয়ে দিয়েছে। বড়দের সামনে অসভ্যতার ট্যাগ লাগাতে চায় না তারা। তুর্য ও নয়নাকে পাশাপাশি বসানো হলো। ভাবনা এসে সর্বপ্রথম মাহিন ও মিনহাজের পশ্চাৎদেশের লাথি মেরে জাগালো। দুইটার দিকে তাকি বিশ্রী গালি দিল। মাহবুব শিকদারকে এতক্ষণ মাহিন ও মিনহাজ খেয়াল করেনি। তাকে দেখা মাত্রই তাড়াহুড়ো করে সোফা ছেড়ে শটান হয়ে দাঁড়িয়ে রইল। চারজন মানুষের উপস্থিতিতে নয়না ও তুর্যের বিয়ে সম্পন্ন হলো। নয়না পুরোটা সময় নিশ্চুপ ছিল। বিয়ের সময়ে প্রতিটা মেয়েরই অভিভাবক পাশে থাকে, অথচ নয়নার কি ভাগ্য! বাবা মা কি? চারকুলে কেউ নেই। কথাগুলো মনে হতেই কান্নায় ভেঙে পড়ে নয়না। তুর্য নয়নাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। নয়নার হাতে হাত রেখে বলল, খারাপ লাগছে? কথায় কষ্ট হচ্ছে? নয়না নাক টেনে উত্তর দিল, বাবার কথা খুব মনে পড়ছে, তুর্য। তুর্য মুচকি হাসল। নয়নার হাত শক্ত করে ধরে বলল, মনে তো পড়বেই, নয়ন। কেননা তুমি আজ আঙ্কেলের শেষ আশা পূরণ করেছ। নয়না বিস্ময়কর দৃষ্টিতে মাথা তুলে তাকালো। চোখে মুখে তার প্রশ্নের ছাপ। মাহবুব শিকদার কাজীকে এগিয়ে দিয়ে এসে তুর্যের শেষোক্ত কথা শুনে বলল, তোমার বাবার আইসিইউ থাকাকালীন সেন্স ফিরে আসে। তিনি আমাকে কিছু বলতে চাইছিল। তোমার বাবার অবস্থাও আশঙ্কাজনক ছিল। শেষ কোনো আশা আছে কি না তা জানার জন্য অক্সিজেন মাস্ক খুলে দেই। তখন উনি আমাকে বলেছিলে, যেন তোমাকে দেখে রাখি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে মনে তুর্যের জন্য পছন্দ করেছিলাম। তোমার বাবার কথা শুনে আমার আর্জিও জানাই। তখন তিনিও সায় প্রদান করেন। এরপরই 5 মিনিটের মাথায় উনি মৃত্যু বরণ করেন। বাবার মৃত্যুর ঘটনা শুনে নয়না ভেঙে পড়ল। তুর্য নয়নার মাথা চেপে বুকে ঠেকিয়ে বলল, থামো নয়ন। তোমার কান্না আমার বক্ষস্থলে ক্ষতের সৃষ্টি করছে। নয়না তো কান্না থামালই না, উল্টো অজ্ঞান হয়ে গেল। তুর্য পালস চেক করে পাজা কোলে তুলে ঘরে নিয়ে গেল। সকালের কিরণ চোখে পড়তেই নয়নার ঘুম ভেঙে গেল। আড়মোড়ে উঠতে নিলে খেয়াল হলো সে কারো বাহুডোরে আবদ্ধ হয়ে আছে। নড়াচড়া করার জো নেই তার। এমনভাবে মানুষটা আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই নয়না পালিয়ে যাবে। নয়না খেয়াল করল, জড়িয়ে ধরে রাখা মানুষটার শরীর থেকে চেনা পরিচিত ঘ্রাণ পাচ্ছে। পরমুহূর্তে নয়নার শেষ রাতের কথা স্মরণে আসে। তুর্যের সাথে তার বিয়ে হয়েছে। এখন সে আর একা নয়, তুর্য নামক পুরুষটিও তার জীবনে জড়িয়ে গেছে। নয়নার নড়াচড়ায় তুর্যের ঘুম হালকা হয়ে গেল। সে নয়নার মাথা বুকের মধ্যে চেপে রেখে ঘুমঘুম কণ্ঠে বলল, ঘুমাও তবুও। তোমার চিন্তায় সারা রাত বসে ছিলাম, এবার আমার জন্য সারাদিন বসে থাকবে। লজ্জায় নয়না তুর্যের বুকে চুপটি করে শুয়ে রইল। অস্বাভাবিক নিঃশ্বাস আটকে রাখার মিথ্যা প্রয়াস করল, কিন্তু নিঃশ্বাস আটকে রেখে কতক্ষণই বা থাকবে।
অস্বস্তিতে যখন নয়না ছটফট করতে শুরু করলো তখন তুর্য বিরক্তির স্বরে বলল, সমস্যাটা কি, নয়ন? ছাড়ো তো। না ছাড়লে কি ফাঁসির দড়িতে ঝুলাবে? নয়না তুর্যের বুকে কিল বসিয়ে বলল, এসব কেমন কথা? তাহলে কি বলবো? রোমান্টিক কথাবার্তা বললে কি তুমি শুনতে পারবে? তুমি একটা। নয়নার কথা অসম্পূর্ণ অবস্থায় তুর্য বলল, পাগল ডাক্তার। নয়না এবার খিলখিল করে হাসতে শুরু করল। সেই হাসিতে মুগ্ধ তুর্য নয়নার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রইল। কখনো কি শুনেছেন বিয়ের পর বউকে নিয়ে কাজে যেতে? শুনেননি তো? তবে আজ শুনুন। কাজটা কে করেছে ইতিমধ্যে বুঝতেও পেরেছেন হয়তো। তুর্যের কেবিনে মুখ ফুলিয়ে নয়না বসে রয়েছে। তার বরের মতো পাগল ডাক্তার এই জন্মে কোথাও দেখেনি সে। বিয়ের পরের দিন সেই বউ ছাড়া হাসপাতালে আসবেই না। ইমার্জেন্সি বিভাগ থেকে বারবার কল আসছিল। এদিকে নয়নাও জিদ ধরে বসেছিল যে সে আজ বাহিরে কোনো ক্রমে বের হবে না। লাজ শরম কিছু থাকতে হবে তো। এমনিতেও পুরুষদের তুলনায় নারীদের লাজ একটু বেশিই থাকে। এই পরিস্থিতিতে চাইলেও তারা লোকসমাজে মাথা উঁচু করে চলতে পারে না, পুরুষরা কি তা বুঝবে? অগত্যা নয়না তুর্যের সাথে হাসপাতালে আসতে বাধ্য হয়। বর্তমানে নয়না তুর্যের কেবিনে গাল ফুলিয়ে বসে আছে। সময় এখন দুপুর 12টা বাজে। নয়না এখানে এসেছিল সকাল 8টায়। এই কয়েক ঘন্টা সময়ের মধ্যে একবারও তুর্যের দেখা পায়নি সে, কিন্তু বউয়ের খোঁজ খবর ঠিকই রেখেছেন তিনি। কখনো কফি, কখনো জুস, আবার কখনো হালকা নাস্তা দিয়ে পাঠাচ্ছে তুর্য। দরজার করাঘাতে নয়না উৎসুক দৃষ্টিতে তাকালো, তার মন বলছে এবার তুর্য এসেছে। মন কি আর ভুল বলবে? অর্ধখোলা দরজার হাতলে ধরে তুর্য কারো সাথে হেসে কথা বলছে। নয়না তার বরের হাসি দেখছে। সে ভাবছে, প্রাণোচ্ছল ছেলেটাই কি তার স্বামী? পরক্ষণে মনে মনে বলল, হ্যাঁ, এই সুদর্শন দুষ্ট মানবটা শুধু তারই। নয়না লজ্জায় দাঁড়িয়ে গেল, সে কি বলবে সেটাও মনে মনে সজিয়ে নিল। এদিকে দরজা আটকে তুর্য ঘরে প্রবেশ করে সরাসরি নয়নার কাছে এসে জড়িয়ে ধরল। মাঝে মাঝে নয়না তুর্যকে দেখে বুঝতে পারে না যে তার মনে কি চলছে। প্রায় 5 মিনিট নয়নাকে নিজের সাথে মিশিয়ে ধরে রাখল তুর্য। ফিসফিস করে বলল, মিস ইউ সো মাচ, মাই লেডি। নয়নার মান গলে পানি হয়ে গেল, কিন্তু মিছে অভিমান করে রইল। তুর্যের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, মিস না ছাই। কত সময় ধরে একা বসে আছি। এখন আসার সময় হলো। তুর্য নয়নাকে নিয়ে চেয়ারে বসল। নয়নাকে কোলের উপর বসিয়ে বলল, ইমার্জেন্সিতে আজ একজন মেয়েকে নিয়ে আসা হয়েছে। বয়স কত হবে, 18 কি 19? বিষ খেয়েছিল, বয়স করিয়ে কেবিনে শিফট করতে দেরি হয়ে গেছে। এজন্যই আসতে দেরি হলো, রাগ করে না বউ। নয়না নিজের কথা ভাবছে, সেও তো আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, কিন্তু তার পাশে তুর্য ছিল বিধায় বেঁচে ফিরতে পেরেছে। মেয়েটাও নিশ্চয়ই তার মতো নরকে পা দিয়েছিল, তাই তো আত্মহত্যার মতো খারাপ পথ বেছে নিতে দ্বিতীয়বার ভাবল না। নয়না মনে মনে সিদ্ধান্ত নিল সে মেয়েটাকে দেখতে যাবে, সুখ দুঃখের কথা বলবে। কারণ সে জানে এই পরিস্থিতিটা কতটা ভয়াবহ। নয়না তুর্যের কাছে আবদার জুড়ে বসল, আমাকে মেয়েটার কাছে নিয়ে যাবে, তুর্য। তুর্য দেখতে পেল তার প্রিয়তমা স্ত্রী সিরিয়াস ভঙ্গিতে কথা বলছে, তার মানে নয়না মেয়েটাকে সত্যি সত্যিই দেখতে যাবে। তুর্য নয়নার এই ইচ্ছেটাও অপূর্ণ রাখবে না, তাই মুচকি হেসে বলল, লাঞ্চটা সেরেই নিয়ে যাব। এবার চলো। নয়নাকে নিয়ে তুর্য গাজীপুরের রাজবাড়ি মাঠ থেকে 100 গজ দূরে অবস্থিত চিকেন চিলি রেস্টুরেন্টে নিয়ে আসলো। দুপুরের খাবার খেয়ে বের হতে নিলে নয়না হাঁটার গতি থামিয়ে দিল। নয়নার শরীর কাঁপছে, ভয় হাত পা শীতল হয়ে আসছে। সে নিজেকে তুর্যের পিছনে আড়াল করে রেখেছে। তুর্য নয়নার ভাবভঙ্গি লক্ষ্য করে সম্মুখে তাকালে বাসারকে দেখতে পেল। মুহূর্তেই তুর্যের হাসিমুখ পরিবর্তন হয়ে লালা আভা ভেসে উঠল। বাসার তাদের দিকেই এগিয়ে আসলো। নয়নাকে ভালোভাবে দেখে বলল, এই শহরেই তোর এত নাগর থাকলে আমাকে কি আর মনে ধরবে? এজন্যই বাড়ি থেকে পালিয়ে এসেছিস, তাই না? অবশ্য তুই তো তোর মায়ের দিক পেয়েছিস, তোর মা যেমন বাজারি ছিল তুইও তেমন হয়েছিস। তুর্যের সামনে তার স্ত্রীকে অপদস্থ করছে, তাও বিশ্রী ইঙ্গিতে। ব্যাপারটা সহ্য করার মতো নয়। তুর্য তেরে এসে বাসারের নাক বরাবর ঘুষি মেরে দিল।
একটা নয় দুইটা নয়, পরপর কয়েকবার ঘুষি মেরে নাক থেকে রক্ত বের করে ফেলল। নয়না তুর্যকে বাধা দিচ্ছে, বারবার অনুরোধ করছে যেন আর না আঘাত করে। এদিকে বাসার যেন তার পরিকল্পনায় সফল হয়েছে। তুর্যের থেকে ছাড়া পেয়ে নাকে হাত দিলয় রত মুছে নিল। আশেপাশে ভালোভাবে লক্ষ্য করে জোরে চেঁচামেচি শুরু করল, আমার বোনরে ফিরাইয়া দেন, ভাই। আমার মা বোনের জন্য কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। এই যে, ভাইয়েরা দেখে যান। ডাক্তার বলে আমার মতো সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। আমার বোনকে পালিয়ে এনে রক্ষিতা করে রেখেছে। এই দেখেন, আমি প্রতিবাদ করাই মেরে কি অবস্থা করে দিয়েছে। রেস্টুরেন্টের সামনে বিরাট বড় ঝামেলা পাকিয়ে ফেলল বাসার। লোকজন সমবেত করে মনগড়া কাহিনী বলে দিল সে। আর আমাদের দেশের মানুষ সবসময়ের মতো একপাক্ষিক বক্তব্য শুনে তাই বিশ্বাস করে নিল। কয়েকজন তুর্যের দিকে আঙুল তলতে ভুল করল না। বাসার এসব দেখে বিশ্রী হাসল। নয়নার দিকে বাজে ইঙ্গিত করল। তুর্য নীরব দর্শকের মতো ঠায় দাঁড়িয়ে আছে, সে চাইছে নয় নয় কিছু বলুক, তুর্য তার জীবনের কতটা অংশ জুড়ে আছে সবাইকে বলুক। তুর্যকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, লোকজনের সামনে নয়না স্পষ্ট গলায় বলতে শুরু করলো, ইনি আমার স্বামী। আমরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি। দয়া করে এই লোকের কথা কেউ বিশ্বাস করবেন না। বাসারের হাস্যোজ্জ্বল মুখ নিমিষেই চুপসে গেল। থমথমে পরিবেশে নয়নার কথা কানে বাজতে লাগলো। কিন্তু বাসার তবুও বেঁকে গেল না, পুনরায় প্রশ্ন তুলল, কি প্রমাণ আছে? নির্লজ্জ মেয়ে, কোন পাড়ায় তোকে নিয়ে যায় যে নিজেকে এই ছেলের বউ বলতেও লজ্জা পাচ্ছিস না? বাসার বলতে বলতে নয়নার কাছে আসছিল। তুর্য তখন বাধা দিয়ে বলল, আর এক পা আগালে তোমার পা ভেঙে দিব, শালা সাহেব। এরপর সমবেত লোকজনের উদ্দেশ্যে বলল, আজকাল কি বিয়ের রেজিস্টার পেপার সঙ্গে নিয়ে ঘুরতে হবে? আমাদের মুখের কথা কি বিশ্বাস হচ্ছে না? একজন মেয়ের হাত, নাক, কানের অলংকার কখন পরে? অবশ্যই বিয়ের পর। এখন অনেকেই বলবেন, আজকালকার মেয়েরা বিয়ে ছাড়াই অলংকার পরে ঘুরে বেড়ায়। তাদের উদ্দেশ্যে বলছি, বিয়ে হচ্ছে পবিত্র বন্ধন, যারা এই বন্ধনে আবদ্ধ হয় তাদের বাহ্যিক অভ্যন্তরীণ দিক লক্ষ্য করলেই বোঝা যায়। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এই লোকের ভাষা। দেখুন তো, আমি তার মতো কোনো মেয়েকে অপমান করেছি কিনা। তুর্যের কথায় সকলে সহমত পোষণ করল। কেউ কেউ বলল, এই লোকের মনেই শয়তানি, সাধারণ পাবলিকদের সহায়তায় আপনাকে হেনস্থা করতে চেয়েছে। রেস্টুরেন্টের ম্যানেজার ততক্ষণে এসে উপস্থিত হল। তুর্যের সাথে কুশলাদি বিনিময়ের পরে দারোয়ান দিয়ে বাসারকে পথ দেখিয়ে দিল। পুরো ঘটনায় নয়না খুব ভয় পেল। তুর্যের শার্ট খামচে ধরে বলল, হাসপাতালে চলো, তুর্য। তুর্য কথা বাড়ালো না। নয়নাকে শক্ত করে ধরে গাড়িতে উঠল। সন্ধ্যা হয়ে আসলো। তুর্যের ডিউটির সময় শেষের পথে। এবার সে নয়নাকে একা রাখেনি, রাউন্ডের সময়ও নয়নাকে পাশে রেখেছে। তুর্য ও নয়না যখন বিষপান করা মেয়েটির কেবিনে প্রবেশ করছিল তখন তারা শুনতে পেল, মেয়েটির মা বলছে, আমি পুলিশের কাছে যাব, ওই ছেলেকে জেলে ঢুকাবো। আমরা গরিব বলে, মানুষ না। আমার মেয়েটার আজ এই অবস্থার জন্য ওই কুলাঙ্গার দায়ী। তুর্যের আগমনে মেয়েটির মা থেমে গেল। তুর্য ফাইল চেক করতে লাগলো। নয়না এক ধ্যানে মেয়েটির নিস্তেজ শরীর দেখছে, মায়াবী চেহারার অধিকারী মেয়েটার জীবনে কি এমন ঘটেছিল যার কারণে আত্মহত্যা করতে চেষ্টা করেছিল। নয়না সাহস সঞ্চয় করে মেয়েটির মায়ের উদ্দেশ্যে বলল, আত্মহত্যা কেন করতে গিয়েছিল, আন্টি? সঠিক সময় নিয়ে না আসলে কি হতে পারত, ভাবতে পারছেন? কিছু সময় আমরা মনের দুঃখ প্রকাশ করাতে অপারগ হয়ে যাই, দায়িত্বের ভারে নিজেদের পাথর বানিয়ে ফেলি। কিন্তু যখন কেউ আমাদের কাঁধে ভরসার হাত রাখে, তখন মন প্রাণ উজাড় করে দুঃখ বিলাপ করতে থাকি। মেয়েটির মায়ের অবস্থাও তেমন। একাকী মেয়েকে নিয়ে লড়তে থাকা পাথর হৃদয় গলে গেল নিমিষের। চোখের কোণে অশ্রু এসে ভিড় করল। মেয়ের হাত ধরে বিলাপের সুরে বলল, কোন এক ছেলের সাথে কথা বলতো, কাকন। 2 দিন ধরে মেয়েটা আমার কাছে এসে বলল, তার কিসের ভিডিও ছেলের কাছে আছে। 2 লাখ টাকা চাইছে, নইলে ভিডিও ভাইরাল করে দিবে। মেয়ের সম্মান বাঁচাতে জমানো টাকা ওই ছেলেকে দিয়ে দেই। আমাদের সম্বল ওইটুকুই ছিল। মেয়েকে বলছি যেন চিন্তা না করে। কিন্তু কি হয়ে গেল?
আমার মেয়েটা আত্মহত্যার পথ বেছে নিল। কাকনের মা আঁচলে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। নয়নার বর্তমান যুগের মেয়েদের বোকামি শুনে বড়ই আফসোস হলো। এই মাকে সান্ত্বনা দেয়ার ভাষা নয়নার জানা নেই। সে লম্বা নিঃশ্বাস ত্যাগ করে প্রশ্ন করল, পুলিশকে জানান, আন্টি। আমার স্বামী এবং আমি আপনার পাশে আছি। আমরা সকল ধরনের সহায়তা করব। কাকনের মায়ের চোখ মুখ চিকচিক করছে। মেয়ের সাথে করা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস সঞ্চয় করে সে। তুর্য নয়নাকে দেখে মুচকি হাসে, কে বলবে এক সময় এই মেয়ে অন্যায় মুখ বুঝে সহ্য করেছে। আজও তো ভয় তুর্যকে আঁকড়ে ধরেছে। তুর্য কাকনের মায়ের উদ্দেশ্যে বলল, টাকা কার হাতে দিয়েছিলেন? একটা ছেলের হাতে। দেখতে কেমন ছিল? খাটো, সুন্দর, গাল ভর্তি চাপদাড়ি। গালে একটা কাটা দাগ আছে। কাকনের মায়ের কথা শেষ হতেই মুহূর্তেই নয়নার চোখ জোড়া বড় হয়ে গেল। সে বিড়বিড় করে বলল, এই কাজ বাসার ভাইয়ের নয়তো? বাসার ঘর এখন পুরোটাই মাসুদার দখলে। শুধু ঘর বললে ভুল হবে, পুরো বাড়িটাই মাসুদার দখলে। ইদানিং মাসুদা ঘরে বসে কি যেন কাজ করে। আকলিমা দরজায় আর পেতে কখনো ঠুসঠাস শব্দই শুনতে পায়, আবার কখনো কাগজপত্র উলটপালট করার শব্দ পায়। মেয়েটার মতিগতি আকলিমার বুঝে আসে না। ঘর থেকে বের হলে রান্না করে, খায়ও, কিন্তু আকলিমাকে সাধে না। সে যে এবাড়ির বউ কেউ দেখে বলবে না। আকলিমা এই মেয়ের চালচলন দেখে অতিষ্ঠ, তার উপর ছোট ছেলেকে বরহান নিয়ে চলে গেছে। একদিনও খবর পর্যন্ত নেয়নি আকলিমার। এতদিন হাঁটু ব্যথার অভিনয় করতে করতে আজকাল হাঁটুতে সত্যি সত্যিই ব্যথা দেখা দিয়েছে। বেশিক্ষণ হাঁটাচলা করলে ব্যথা বাড়ে। সন্ধ্যায় বাসার বাড়ি ফিরে আসলো জীর্ণশীর্ণ হয়ে। সারা শরীরে আঘাতের চিহ্ন, ঠোঁট কেটে রক্ত বের হয়ে তা শুকিয়ে গেছে, মাথায় ব্যান্ডেজ করা। আকলিমা ছেলেকে দেখে চিৎকার করে উঠে। মাসুদা তা শুনে দরজা খুলে বাহিরে দেখে, বাসারের এই অবস্থা দেখেও ভাবান্তর হলো না তার। দরজা খোলা রেখে পুনরায় ঘরে চলে গেল। আকলিমার আগে গোজগোজ করে বাসারকে শুনিয়ে শুনিয়ে বলল, কেমন মেয়েকে বউ বানিয়ে আনলি? স্বামীর করুণ অবস্থা দেখেও কাছে আসলো না। বাসার নিরুত্তর, সে ভাবছে নয়নাকে কিভাবে ওই ডাক্তারের কাছ থেকে ছিনিয়ে আনতে পারবে। আকলিমার কথা শুনছেই না বুঝতে পেরে আকলিমা নিজেই মাসুদার কাছে গেল। চুলের মুঠি শক্ত করে ধরে বাহিরে টেনে আনতে লাগলো। মাসুদা ব্যথায় গোঙরাতে লাগলো। নিজেকে বাঁচাতে সে আকলিমার পেটের দিকটায় শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করল। আকলিমা কি আর সহ্য করতে পারে? ছিটকে পড়ল দরজার কাছটায়, যেখান থেকে বাসারকে স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যথা বেদনার থেকে বেশি আওয়াজে আর্তনাদ করে উঠল আকলিমা। ছেলেকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, ও বাসার, মরে গেলাম রে। তোর বউ আমাকে আজ মেরে ফেলবে। আমাকে বাঁচা বাপ, আমাকে বাঁচা। বিরক্তিকর দৃষ্টিতে বাসার আকলিমার কাছে এলো। হাতে ধরে উঠাতে নিলে আকলিমা গগনবিদারী চিৎকার করে বলল, তোর বউকে তো কিচ্ছু বলবি না? বলবি কেন? বউকে পেয়ে মাকে তো ভুলেই গেছিস। আজ তোর চুপ থাকাতে আমাকে আঘাত করেছে, কাল মেরে ফেলবে না তার কি নিশ্চয়তা আছে? এমনিতেও বাসার চিন্তায় ছিল, তার উপর সারাদিনই মার খেয়ে গেল। বাড়িতে এসেও অশান্তি শুরু হলো। সব মিলিয়ে বাসার নিজেকে সামলাতে পারল না। আকলিমাকে ডিঙিয়ে গিয়ে মাসুদাকে ইচ্ছেমতো মারতে শুরু করে দিল। আশ্চর্যের বিষয় হচ্ছে এবার মাসুদা টু শব্দ পর্যন্ত করল না। বাসার মারতে মারতে মাসুদাকে শুইয়ে দিয়ে দরজার কাছে আসলো। আকলিমা ছেলের রাগ দেখে ভড়কে গেল, সে তো চেয়েছিল বাসার মাসুদাকে এক দুইটা চড় থাপ্পড় বসিয়ে বাড়ি থেকে বের করে দিক, কিন্তু বাসার যে এত মারবে বুঝতে পারেনি। বাসার এসেছিল দরজা আটকাতে। আকলিমা ছেলেকে বাধা দিল, বাবা, মাথা খারাপ করিস না। এই মেয়ের কিছু হলে আমাদের জেল হয়ে যাবে। ছেড়ে দে বাপ। দরজার সামনে থেকে সরে যাও, মা। এই মাগির তেজ আজ শেষ করমু। কত বড় সাহস, আমাকে জেলের ভাত খাওয়াবে। আজ একে না শায়েস্তা করতে পারলে আমি শান্তি পাব না। বাসার যা করতে চাইছে আকলিমা তা কখনো করতে দিবে না। ছেলেকে টেনে হিচড়ে বাহিরে এনে নিজের ঘরে আটকে রাখে। বাসারের ঘরে উকি দিয়ে মাসুদার অবস্থান দেখে নিল। মেয়েটা গুটিসুটি মেরে খাটের সাথে মিশে আছে। আকলিমার মনে কষ্ট নয়, আনন্দের জোয়ার ভাসছে। এবার যদি আপদ বিদায় হয়। এদিকে আকলিমার অগোচরে মাসুদা রহস্যময় হাসল।
দুর্বল শরীরে হেঁটে টেবিলের কাছ থেকে আগ থেকে সেট করে রাখা গোপন ক্যামেরা বের করে বিড়বিড় করে বলল, খেলা এবার জমবে ভালো। হাসপাতাল থেকে 10 দিনের ছুটি মঞ্জুর করা হলো। এই দিনগুলোতে তুর্যের অনেক কাজ। প্রথমত নয়নাকে পুরো দুনিয়ায় সামনে স্বীকৃতি দিতে হবে, দ্বিতীয়ত মাহবুব শিকদারের রিটায়ার্ড হওয়ার সময় পরের মাসে গাজীপুর সিটিতে চাচার জন্য একটি চেম্বার খুলতে হবে, যার কাজ এখন থেকেই শুরু করতে হবে। সকাল থেকেই তুর্য দৌড়ের উপর আছে, কিন্তু ফাঁকে ফাঁকে নয়নার খোঁজ ঠিকই নিচ্ছে সে। প্রায় 6 ঘন্টা তুর্য নয়নার থেকে দূরে, তাই সে ঠিক করল দুপুরের খাবার সে নয়নার সাথে বসেই খাবে। এমনিতেও বিবাহিত হয়েও এখনো সিঙ্গেলদের মতো জীবন যাপন করতে হচ্ছে তুর্যকে। অনুষ্ঠান না করা অবধি নয়না তার কাছে ধরা দিবে না বলে পরিষ্কারভাবে জানিয়েছে। মহারানীর কথা কি আর তুর্য ফেলতে পারে? অগত্যা এক বাড়িতে থেকেও তুর্য ও নয়না আলাদা রাত্রিযাপন করছে। গাড়ি মারুতার রাস্তায় ঘুরিয়ে নিল তুর্য। তার পাশের সিটেই একগুচ্ছ গোলাপের তোড়া রাখা আছে। তুর্য নয়নাকে এই পর্যন্ত কিছুই দিতে পারেনি। ফেরার পথে কিছু অলংকার নিয়ে আসলো। বাড়িতে প্রবেশ করে তুর্য সময় অপচয় করল না, নয়নার নাম ধরে হাঁক ছাড়ল। নয়না রান্না শেষ করে গোসল করতে ঢুকেছে সবে। তুর্যের ডাক তার কানে পৌঁছায়নি। নয়নার সারা শব্দ না পেয়ে তুর্য কিছুটা ভয় পেল, তাড়াহুড়ো করে উপরে চলে আসলো। নয়না গোসল করছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। দরজার কাছটায় এসে বলল, বউ, একটা কথা শুনবে? ভেতর থেকে নয়নার কণ্ঠস্বর ভেসে আসলো, কিছু বলবে তুর্য? তুর্য ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, বলতে তো চাইছি অনেক কথা, উজাড় করে দিতে চাই ভালোবাসা। আচমকা নয়না দরজা খুলে দিল। তুর্যের কাব্যিক কথায় ভীষণ হাসি পেল। তুর্যের মাথার কেশবে হাত চালিয়ে বলল, পাগল ডাক্তার। তুর্য মাথা চুলকে ফুলের তোড়া নয়নার দিকে ধরল। আকস্মিক নয়নার দিকে ভালোভাবে তাকাতে মস্তিষ্ক কিছুটা নস্টালজিক হয়ে গেল। অর্ধভেজা শরীর, মাথায় তোয়ালে প্যাঁচিয়ে রাখা, ঘাড়, গলায় বিন্দু বিন্দু পানি জমে আছে। তুর্যের নজরে আসলে সে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলল, এই রূপ দেখালে সুস্থ মানুষ এমনিতেও পাগল হয়ে যাবে, যেখানে আমি তো পাগল ডাক্তার। নয়নার অস্বস্তি বাড়ল। সে তো স্বাভাবিক মনেই তুর্যের সামনে এসেছিল, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড় করাবে কে জানত। গোলাপের তোড়া হাতে তুলে নাকের কাছে ধরে লম্বা নিঃশ্বাস নিল। গোলাপ ফুলের মাতাল করা ঘ্রাণ নাকি তুর্যের নয়া বধূর শরীরের ঘ্রাণ, কোনটা বেশি সুন্দর? তুর্য ভাবছে। মস্তিষ্ক থেকে দুষ্ট মনোভাব সরিয়ে নয়নার হাত ধরে বিছানায় বসালো তুর্য। প্যান্টের পকেট থেকে 2টা বক্স বের করে নয়নার দিকে এগিয়ে দিয়ে বলল, আমাদের বিয়ে হঠাৎ করে হওয়ার তোমাকে গহনা দিতে পারিনি। আমার ইচ্ছে ছিল আমার স্ত্রীকে নিজের উপার্জিত টাকায় গহনা কিনে পরাবো, তাই সামান্য উপহার আনলাম। তুর্য কথাগুলো বলতে বলতে কানের দুল ও নাকের ফুল বের করল। নয়নার কানের দুল খুলে তুর্যের নিয়ে আসা দুল খুব যত্নে পরিয়ে দিল, কিন্তু বিপত্তি ঘটল নাকের ফুল পরানোর সময়। তুর্য নয়নার একদম কাছাকাছি চলে গেল। তারা একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। তুর্য এবার মনের সাথে যুদ্ধ করল না, মন যা চায় তাই করল। নাকের ফুল পরিয়ে সেখানে চুমু খেল। নাক থেকে সরে এসে নয়নার দিকে গভীর নয়নে তাকিয়ে রইল। নয়নার ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে, তুর্যকে তা খুব টানছে। নয়নার অনুমতি ছাড়া সে কিছুই করতে চায় না। অগত্যা মনোযোগ সরাতে নয়নার মাথা থেকে তোয়ালে খুলে নিল সে। নয়নার কপালের চুলের দিকটায় গভীরভাবে চুমু একে ধরে রাখল। ঠোঁট সরিয়ে সেভাবে থেকেই বলক, তুমি খুব সুন্দর, নয়ন। একটি বাক্য, যা প্রতিটা নারীকে লজ্জায় ফেলার জন্য যথেষ্ট। লজ্জায় নয়না মাথা নিচু করে রাখল। পরপর তুর্যের ভারী কণ্ঠস্বর শুনতে পেল, একটু জড়িয়ে ধরি, নয়ন। এত আকুল আবদার নয়না কর ফেলতে পারে? নিজেই হাত বাড়িয়ে তুর্যকে জড়িয়ে ধরল। নয়নার সম্মতি পেয়ে তুর্য মুচকি হেসে নয়নাকে জড়িয়ে ধরল, খুব শক্ত করে। নয়নাও মুচকি হাসল, তুর্যের বুকে মাথা রেখে বলল, বৈবাহিক স্ত্রীর কাছে কি সব বিষয়েই অনুমতি নিতে হয়? রাত তখন 12:45। মাসুদা দরজা খুলে বের হলো। সারা বাড়ি নিস্তব্ধতায় ঘেরা। স্বাভাবিক ভঙ্গিতে সদর দরজার কাছে আসলো। পিছনে ফিরে সোফায় শুয়ে থাকা আকলিমাকে শেষবারের মতো দেখে বলল, ঘুমাও আকলিমা।
আজকের পর থেকে তোমার জেগে থাকার দিন শুরু হবে। পরদিন সকালবেলা বাশারের বাড়ির সামনে পুনরায় পুলিশ এসে উপস্থিত হলো। এবার বাশারের কোমরে দড়ি বেঁধে সকলের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আকলিমা বাকরুদ্ধ। যখন থেকে এসপির কাছে ছেলেকে নিয়ে যাওয়ার কারণ শুনতে পেরেছে তখন থেকেই শটান হয়ে বসে আছে। এদিকে বাশার পুলিশদের হাতে পায়ে ধরে আকুতি মিনতি করছে, তার দোষটা জানতে চাইছে, কিন্তু কেউ তাকে কিছুই বলছে না। অবশেষে বাশারকে গাড়িতে উঠানো হলো। গাড়ি চলছে আপন গতিতে। বাশার ছটফট করছে, সে জানতে চাইছে তার দোষটা কোথায়। শেষে একজন অফিসার মুখ খুলল, তোর বউ তোর নামে মামলা করছে, নারী নির্যাতন মামলা। একেবারে প্রমাণ সহ থানায় হাজির হইছে। বাশার মাথায় হাত রেখে অবাকের সুরে বলল, মাসুদা। গতকাল রাতে মাসুদার করা ভিডিওর কথাও অফিসার বলল। বাশারের ভীষণ আফসোস হলো। এই মুহূর্তে হাতে কানা করিও নেই। মাসুদার সেই 1 লক্ষ টাকার পালঙ্ক পরিশোধ করেছিল কাকন নামক মেয়েকে ব্ল্যাকমেইল করে। টাকা পরিশোধ করে বাশার মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। কাকনের সাথে অনলাইনে বাশারের সম্পর্ক হয়েছিল। বকা মেয়েটার থেকে বাশার প্রেমের ফাঁদে ফেলে নুট ছবি ভিডিও সংগ্রহ করেছিল। সেই ভিডিওই বশারের কাজে লেগে গেল। বাশারও বিপদমুক্ত হয়েছিল। কিন্তু আজ সে কি করবে? কার কাছে সাহায্য চাইবে? বাশারকে থানায় নেওয়া হলো। পরদিন সকালে গাজীপুর থেকে কাশিমপুর জেলে চালান করে দেয়া হলো। বিকালে বাশারকে দেখতে মাসুদা এলো। বাশারের মর্মান্তিক অবস্থা দেখে মুখে তার ক্রূর হাসি ফুটে উঠল। বাশারের বিরুদ্ধে পাকাপোক্ত প্রমাণ আছে, সে চাইলেও নিজেকে বাঁচাতে পারবে না। অনুমতি নিয়ে বাশারের সাথে দেখা করতে মাসুদা এলো। তাকে দেখে বাশার ক্ষিপ্ত হয়ে বলল, কতদিন আমাকে আটকে রাখবি? একদিন তো ছাড়া পাবো। সেদিন তোর এমন অবস্থা করব যে তুই নিজে নিজের মৃত্যু কামনা করবি। মাসুদা হাসল। হাসতে হাসতে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে কাঠিন্যরূপ প্রকাশ পেল। তাতে দাঁত চেপে বলল, কখনো শুনেছিস ধর্ষণের শাস্তি মুক্তি মিলতে? অবশ্য বর্তমানে আমাদের দেশে হাজার হাজার ধর্ষক খোলা পথে ঘুরছে। মনে করিস না তুইও এভাবে ঘুরবি। আমি বেঁচে থাকতে ধর্ষকের শাস্তি তোকে দিয়েই ছাড়ব। মাসুদার কথায় বাশার ভয় পেয়ে গেল। ভয় তারাই পায় যারা অন্যায় করে। বাশারও কি তবে ধর্ষক? কিন্তু কার? তরতর করে বাশার ঘামছে। শরীর একদম জবুথবু অবস্থা। কাপা স্বরে প্রশ্ন করল বাশার, তুমি কে? মাসুদার কণ্ঠস্বরে কাঠিন্যের আভাস পাওয়া গেল। হালিমার কথা মনে আছে? ইঞ্জিনিয়ারিং পড়ার সময় যাকে সরল পেলে দিনের পর দিন ব্যবহার করেছিস। বাশার শুকনো ঢোক গিলে নিল। হালিমাকে সে কিভাবে ভুলবে? তার জীবনের প্রথম মেয়ে ছিল হালিমা, যার শরীরের প্রতিটি ভাঁজে বাশারের ছোঁয়া ছিল। সমাজের ভাষ্যমতে বাশার প্রতিনিয়ত মেয়েটিকে ধর্ষণ করত। একজন মেয়ের কাছে তার সম্মানের থেকে মূল্যবান সম্পদ আর কিছুই নেই। মেয়ে যতই সরল সোজা হোক না কেন একদিন ঠিকই ছেলেকে উচিত জবাব দিবে। একজন মেয়ে তো আর এত সহজে কোনো ছেলের কাছে ধরা দিবে না। হালিমা বাশারকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু বাশার হালিমার দেহকে। ফলস্বরূপ হালিমাকে ভালোবাসার দোহাই দিয়ে ব্যবহার করত। একটা সময় হালিমা নাকচ করল, কিন্তু বাশার তাকে ব্ল্যাকমেইল করতে লাগল। হালিমার ভিডিও জনসম্মুখে প্রকাশ করে দিবে বলে ভয় দেখাত। হালিমা তার পায়ে পড়ে কত কাঁদত, অনুনয় বিনয় করত, কিন্তু বাশার তা কানে নিত না। সে তার পাপকর্মে মনোযোগী থাকত। একটা সময় হালিমা কেমন চুপচাপ হয়ে গেল। ঠিকমতো ক্লাসে উপস্থিত হতো না, বাহিরেও বের হতো না। একদিন খবর এলো হালিমার অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে স্পট ডেথ। বাশার খুব আফসোস করেছিল, মরে যাওয়ার জন্য নয়, বরঞ্চ তার দেহ পিয়াসা মেটানোর মানুষ চলে গেল বলে। হালিমার কথা ভাবতে ভাবতে বাশার মাসুদার দিকে প্রশ্ন ছুড়ল, তুমি? আমি হালিমার ছোট বোন। তোকে আমার ফাঁদে ফেলতে কি না করেছি? নিজের চাচাদের ব্যবহার করে আমার রূপের জালে ফাঁসিয়েছি। তোর থেকে প্রমাণ উদ্ধার করার জন্য তোর বউ হয়েছি, মার খেয়েছি। আমি কাউকে চিনি না, কোনো প্রমাণ নেই তোর কাছে, তুই আমার কিছু করতে পারবি না। বাশারের কথায় মাসুদা বাঁকা হাসল। ব্যঙ্গ স্বরে বলল, প্রমাণ তো আমি নিজেই, আর কি চাস? আপার মৃত্যু অ্যাক্সিডেন্ট ছিল না, পরিকল্পনা মোতাবেক মার্ডার ছিল। আপা মৃত্যুর আগে ডায়েরিতে তোর সমস্ত পাপকর্মের কথা লেখে গেছে।
আর সবচেয়ে বড় প্রমাণ তোর কম্পিউটার, যেখানে আপার মতো হাজারো নারীদের সাথে করা কাজের প্রমাণ আছে। বর্তমানে সব এখন পুলিশের হাতে। তোর কি হবে রে? বাসার বাসার দূরে সরে দাঁড়ালো। সময়ের ব্যবধানে সে এমন পর্যায়ে এসে দাঁড়াবে ভাবতে পারেনি। মাসুদা প্রশান্তি অনুভব করল। ছলো ছলো চোখে বলল, আপা তো না জেনে পাপ করেছিল, শাস্তি তো পাচ্ছেই। কিন্তু তুই অপরাধ করেও ঘুরে বেড়াচ্ছিস। সময় নিয়ে চুপ থেকে পুনরায় বলল, ধর্ষকের শাস্তি একমাত্র মৃত্যু হওয়া উচিত। হাসপাতালে ক্যান্টিনে তুর্যের সাথে একজন মেয়ে বসে আছে। তারা অপেক্ষা করছে নয়নার জন্য। নয়না ভাবনার বাসায় ছিল। তুর্যের ইমার্জেন্সি কল আসাতে তাড়াহুড়ো করে আসতে হলো তার। দূর থেকে তুর্যের সাথে অপরিচিত মেয়েকে বসে থাকতে দেখে মান হয় নয়নার। ভয় হয় এই ভেবে, যদি মেয়েটা তার কাছ থেকে তুর্যকে কেড়ে নিয়ে নেয়। নানান ভাবনার মাঝে নয়না তাদের মাঝে এসে উপস্থিত হয়। তুর্য হাসিমুখে নয়নার হাত ধরে পাশে বসিয়ে পরিচয় করিয়ে দিল, মিস মাসুদা, মিট মাই লাভলি ওয়াইফ, নয়না তাবরেজ তুর্য। মাসুদা প্রশস্ত হাসল। নয়নাকে দেখে বলল, সত্যিই তুমি অপরূপ। তোমার বর এতক্ষণ যা যা বলেছে একটাও মিথ্যা নয়। নয়না লজ্জা পেল। তুর্য এবার নয়নাকে মাসুদার পরিচয় বলল, নয়ন, ইনি হচ্ছে মাসুদা, তোমার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী শব্দটা শুনে নয়না প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করল। তুর্য তা দেখে একে একে নয়নাকে সবটা ঘটনা খুলে বলল। নয়নার চোখে পানি। আকস্মিক অপরিচিতা মাসুদাকে উঠে এসে জড়িয়ে ধরল। মাসুদা নিষ্প্রাণ হেসে বলল, পৃথিবীতে নয়নার মতো নরম মেয়েদের জন্য মাসুদা আছে। তোমার সাথে করা প্রতিটা অন্যায়ের শাস্তি এবার বাসার পাবে। নয়নার মাসুদাকে ছেড়ে তুর্যের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তার মানে তুরিমি উনাকে ওই বাড়িতে পাঠিয়েছিলে? তুর্য বুকে হাত বেঁধে মুচকি হেসে বলল, তোমার মতো আজই আমার সাথে এই অপরিচিতার প্রথম সাক্ষাৎ, নয়ন। আমি চেয়েছিলাম বাসারকে তিলে তিলে শাস্তি দিতে, কিন্তু তারও পূর্বেই বাসারের কাল হয়ে মিস মাসুদা চলে আসে। নয়না চোখ মুছল। গলার স্বর উঁচু করে বলল, আমি বাসার ভাইয়ের শেষ পরিণতি স্বচক্ষে দেখতে চাই। তুর্য নয়নার কথায় সায় দিল। মাসুদাকে বিদায় জানিয়ে নিজ গন্তব্যে ছুটল। কাশিমপুর জেলখানায় পরের সপ্তাহে তুর্য নয়নাকে নিয়ে আসলো। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর বাসারের সাথে দেখা করার সুযোগ পেল নয়নারা। বাসারকে প্রথমে দেখা মাত্রই নয়না চিৎকার করে উঠল। বাসারকে সে চিনতেই পারছে না। সারা মুখে কালচে দাগ, হাত পায়ের অবস্থাও খারাপ। হাতের নখগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু কেন? প্যান্টের অনেকটা অংশ ছেঁড়া বিধায় আঘাতের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে। নয়না মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাসার নয়নাকে দেখতে পেয়ে আকুতি মিনতি করা শুরু করল, আমাকে বাঁচিয়ে নে, নয়না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। নয়না তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এইটা কি ভুল ছিল, বাসার ভাই? আমি পাপ করেছি বোন। আমাকে ক্ষমা করে দে। আমি ক্ষমা করার কেউ না, বাসার ভাই। শুধু তোমাকে দেখে আফসোস হচ্ছে। না জানি তুমি নিজ হাতে কত পরিবারকে শেষ করেছ। কাকনের সাথে করা কাজটাও তুমি করেছ, তাই না? একজন মায়ের বদদোয়ার প্রতিফল ভোগ না করে কিভাবে তুমি মুক্তির আশা করো? বাসার প্রত্যুত্তরে কিছু বলল না। হাউমাউ করে কান্না করতে লাগল। তুর্য নয়নাকে ধরে দূরে সরিয়ে আনল। বাসারের দিকে তাকিয়ে বলল, বাপ বাপ কেউ ছাড়ে না, শালা সাহেব। মাসুদা তো তোকে জেলে ঢুকিয়েছে, আমি তোকে জেলের ভেতর পচে গলে মরার ব্যবস্থা করব। বাসার চিৎকার করতে লাগলো। পাগলের মতো নিজেকে আঘাত করতে লাগলো। এই নরকে থাকলে সে এমনিতেও পচে গলে মরে যাবে। নিজের পাপকর্মের কথা ভেবে আফসোস করল। নয়না যখন আকলিমার বাড়িতে পা রাখল তখন বিকাল প্রায়। বাড়িতে প্রবেশ করে ঘুরে ঘুরে দেখছিল। এ বাড়ির প্রতিটা দেয়াল, আসবাবপত্র তার সাথে করা অন্যায়ের সাক্ষী। নয়নার আর্তনাদ শুনে হয়তো এরাও কাঁদত। আকলিমাকে নয়না পেল তার ঘরে। অন্ধকার ঘরে শুয়ে কুকরাচ্ছে। নয়না লাইট জ্বালিয়ে দিল। আকলিমা নয়নাকে ফিরে আসতে দেখে হাউমাউ করে কান্না করতে লাগলো। আকলিমা বিছানায় শায়িত অবস্থায় পড়ে আছে। বাসার চলে যাওয়ার পর তাড়াহুড়ো করে ঘর থেকে বের হতে নিলে পিছলে পড়ে যায়। ডান উরুর জয়েন্টে ব্যথা পায়। আশেপাশের ফার্মাসির ডাক্তার ধারণা করছে হাড় ভেঙে গেছে, কিন্তু আকলিমাকে কে নিয়ে যাবে? মাহবুব,
রিহানের সাথে যোগাযোগ করার কোনো উপায় পেল না আকলিমা। নয়নকে দেখে সে বলল, মা রে, তোর সাথে করা অন্যায়ের প্রতিফল ভোগ করছি। আমার এখন জীবনে কিছুই নেই। দাম্ভিকতা আমাকে শেষ করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দে মা। নয়না ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করল। সে কখনো তার শত্রুদেরও মৃত্যু কামনা করে না। সেখানে আকলিমা তো তার ফুফু ছিল। নয়না আকলিমার পাশে বসল। তুর্যের কথা উঠালো সে, আমার স্বামী একজন ডাক্তার। তোমার চিকিৎসা করার সামর্থ্য তার আছে। তুমি চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা করাবো। শুধু একটাই অনুরোধ, এভাবে আর কোনো মেয়ের জীবন শেষ করে দিও না। আকলিমা হু হু করে কেঁদে উঠে। সত্যিই সে বড় অন্যায় করেছে, যার শাস্তি সে পাচ্ছে। অন্ধকারের একটি কুঠুরিতে নয়নাকে বেঁধে রাখা হয়েছে। তার গায়ের কাপড় অনেক অংশ ছেঁড়া। হাতাহাতির সময় হাতে পায়ে খামুচি লেগেছে। অন্ধকার ঘরে এক ফালি আলো উপর থেকে তির্যকভাবে নয়নার উপর পড়ছে। নয়নার গলা শুকিয়ে চৌচির। তৃষ্ণায় হা করে নিঃশ্বাস ফেলছে। সে জানে না তার এই অবস্থা কে করেছে। অন্ধকারে শুধু কেউ তাকে বাজেভাবে স্পর্শ করতে চায়। বাসারের মতো তার শরীরের স্পর্শকাতর স্থানে ছুঁয়ে দিতে চায়। নয়না খুব করে তার থেকে বাঁচতে চাইছে, কিন্তু পারছে না। কিভাবেই বা পারবে? তাকে তো এই অন্ধকার কুঠুরিতে আটকে রাখা হয়েছে। আবারও কুঠুরির দরজা খুলে গেল। নয়নাও সাথে ঘাবড়ে গেল। জড়সড় হয়ে বসে রইল। যথাসম্ভব গা ঢাকার চেষ্টা করল। মানুষটা নয়নার একদম কাছাকাছি এসে বসল। নয়না ঢুক গিলে প্রশ্ন করল, কে আপনি? অপরপাশ নিশ্চুপ, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নয়না পুনরায় প্রশ্ন করল, আমার কাছে কি চান? মানুষটা এবার নয়নার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোকে। নয়নার চোখজোড়া সাথে সাথে বড় হয়ে গেল। মানুষটার চেহারা এবার নয়না স্পষ্ট দেখতে পেল। মানুষটা আর কেউ নয়, বরং তুর্য। তবে আজ তুর্যের চেহারায় নিষ্পাপতা নয়, বরঞ্চ পাগলামো দেখতে পেল নয়না। এলোমেলো ঘামার্ত মুখে সাইকোদের মতো লাগছে। নয়নার দিকে তাকিয়ে বিশ্রী হেসে বলল, তোকে বিয়ে করলে কি হবে? আনন্দ তো পাচ্ছি না। এরপর নয়নার সারা শরীরে দৃষ্টি ঘুরিয়ে পুনরায় বলল, তোকে আজ খুব সুন্দর লাগছে, নয়না। নয়না চিৎকার করে উঠে, সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে নয়না জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিল। টি টেবিলের উপর থেকে এক গ্লাস পানি পান করে নিজেকে স্থির করে পাশে ফিরে বিছানায় তুর্যকে দেখতে পেল না নয়না। ঘড়ির কাঁটা ভোর 5টা বাজে 20 মিনিট। নয়না এমন দুঃস্বপ্ন প্রায়ই দেখে। তবে আজকের স্বপ্নটা বেশ ভয়ঙ্কর ছিল। নয়নার তুর্যের উপর পূর্ণ আস্থা আছে, সে নয়নার কোন ক্ষতি করবেও না, ক্ষতি হতে দিবেও না। তুর্যের কথা ভাবতে ভাবতে নয়না বিছানা ছাড়ল। কে জানে তার পাগল ডাক্তার কি পাগলামি করছে। বর্ষাকাল শুরু হয়েছে। ঝুম ঝুম বৃষ্টিতে প্রায়ই পৃথিবীর বুক ভিজিয়ে দিচ্ছে। বর্ষার মৌসুমের জন্য তুর্য অধৈর্য চিত্তের অপেক্ষাও সমাপ্ত হয়েছে। আজ তাদের বিয়ের অর্ধ বছর পূর্ণ হলো। প্রিয়তমা স্ত্রীকে সারপ্রাইজ দিতে তুর্যের যাতা আয়োজন। সকাল সকাল নয়নাকে তৈরি হওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিল তুর্য। বেচারি নয়নার আজ ঘুম ভাঙছেই না যেন। তুর্যের বুঝে আসে না, নয়নার চোখে এত ঘুম আসে কোথায় থেকে। কিছুক্ষণ আগেও না সব নয়নার শব্দ শুনেছে। এই সময়েই ঘুমিয়ে পড়ল। সকাল 6টায় নয়নাকে উঠিয়ে তৈরি হতে বলে নিজেও তৈরি হয়ে নিল তুর্য। 6 মাসেও নয়নার কোনো পরিবর্তন হয়নি। তুর্য এখনো নতুন বউয়ের ঘ্রাণ পায় নয়নার শরীর থেকে। প্রতিনিয়ত নতুন রূপে পায় নয়নাকে। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় নয়নাকে দেখে। নয়না তুর্যের চোখের অন্তরের প্রশান্তির কারণ। সারাদিনের কর্মব্যস্ততার পর নয়নার কণ্ঠস্বর তুর্যের ক্লান্তির অবসানের কারণ। তুর্যের ইচ্ছে করে সবসময় নয়নাকে চোখের সামনে বসিয়ে মন ভরে দেখতে। তুর্য যদি পারত তাহলে নয়নাকে নয়নে বেঁধে রাখত। তার শরীরের একাংশ নয়না। বৃষ্টির সকাল শীতল করে রেখেছে চারিপাশ। তুর্য নয়নার স্বাস্থ্যের কথা চিন্তা করে একটি পাতলা শাল নিয়ে নিল তুর্য। নয়না তৈরি হয়ে বের হলে তুর্য প্রথমে তার চোখে একটি কালো কাপড় দ্বারা বেঁধে দেয়। নয়না প্রথমে ভরকে গেলেও পরমুহূর্তে তার ডাক্তারের কথা ভেবে মুচকি হাসল। সকাল সকাল ডাক্তার সাহেবের কি হলো? তুর্য নয়নার কানে অধর ছুঁয়ে ফিসফিস করে বলল, সারপ্রাইজ। নয়না আর কিছু বলতে পারে। সে তো জমে ফ্রিজ হয়ে আছে। তুর্য মুচকি হেসে নয়নাকে কোলে তুলে নিল।
বাড়ি থেকে বের হয়ে সোজা গাড়িতে বসিয়ে দিল নয়নাকে। অজানা গন্তব্যে নয়না পাড়ি জমাচ্ছে তার প্রাণপ্রিয়র সাথে। কানাইয়া বাজারে পৌঁছে তুর্য গাড়ি থামালো। এখানে সচরাচর আসা যাওয়া হয় বলে কিছু মানুষের সাথে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে উঠেছে। তাদের মধ্যে একজন হচ্ছে রফিক আজম। পেশায় সে কৃষক। খরা মৌসুমে বিল শুকিয়ে চৌচির হয়ে গেলে ধান চাষ করে সে। কানাইয়া বাজারে তার একটি ছোট্ট চায়ের দোকান আছে। তুর্য গাড়িটা সেই দোকানের পাশেই পার্ক করে। নয়নার চোখ তখনও বাঁধা অবস্থায় ছিল। তুর্য মুচকি হেসে নয়নার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ভয় করছে? নয়না প্রশস্ত হেসে উত্তর দিল, তুমি পাশে তো কিসের ভয়। তুর্যের হাসিমাখা মুখ উবে গেল, সেখানে এক টুকরো কাঠিন্যতা এনে বলল, যদি বিশ্বাস ভেঙে ফেলি, যদি অতীতের মতো তোমাকে ব্যবহার করি। নয়নার মুখের হাসি আরেকটু প্রশস্ত করে বলল, অভাগীর কপালে এত মাস সুখ লেখা ছিল, এটা ভেবে না হয় মৃত্যুকে গ্রহণ করে নিব। তুর্য কিছু বলল না। গাড়ি থেকে নেমে নয়নাকেও হাত ধরে নামিয়ে নিল। তবে তুর্যের এবারের ছোঁয়া নয়নার কাছে খুব অপরিচিত মনে হলো। নয়না তবুও কিছু বলল না। শেষকালের দুঃস্বপ্নের রেশ বলে কাটিয়ে নিল। নয়না সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। জীবনের যেই সময়টুকু সে তুর্যকে পাশে পেয়েছে তার স্মৃতি নিয়ে আজীবন কাটাতে পারবে। তুর্য নয়নাকে নিয়ে প্রায় 500 গজ সামনে এগিয়ে এসেছে, যা নয়না চোখ বাঁধা অবস্থায় অনুধাবন করতে পারল। তুর্য এক পর্যায়ে থেমে গেল। নয়নার হাত ছেড়ে দিল। নয়না ঠায় দাঁড়িয়ে রইল, সে তুর্যের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রইল। প্রায় 5 মিনিট পর তুর্য নয়না গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, কোথায় কষ্ট হচ্ছে? হৃদয়ে। অনেক নাকি একটু? মাপা যাবে না। ইস, বড্ড খারাপ তো আমি। এমন মিষ্টি বউকে কষ্ট দিচ্ছি। আর একটু কলিজা। এরপর আর কষ্ট হবে না। সারা জীবনের জন্য সব কষ্ট শেষ হয়ে যাবে। তুর্যের রহস্যময়ী কথায় নয়নার নড়চড় হলো না। তুর্য তা দেখে হেসে নয়নার হাত শক্ত করে ধরল। নিচু হয়ে নয়নার পায়ের জুতা খুলে দিল। এরপর পায়ে পা মিলিয়ে হাঁটা শুরু করলো। কাঁচা রাস্তা শেষে পিচ্ছিল কাদায় পা বাড়ালো দুজন। কিছুক্ষণ পর শীতল পানির পা ছুঁয়ে দিচ্ছে অনুভব করল নয়না। নয়নার মুখে হাসি ফুটে উঠল। বিড়বিড় করে বলল, আমার স্বামী কখনোই খারাপ হতে পারে না। তুর্য নয়নাকে প্রশ্ন করল, কেমন ফিল করছো? মনে হচ্ছে কোনো অজানা গন্তব্যে ভেসে যাচ্ছি। আমি থাকতে অজানা নয় সুন্দরী। আমার মনের রাজ্যে ভেসে বেড়াবে তুমি। নয়না লজ্জা পেল। তুর্যের হাতে চিমটি কাটল। কিছুদূর এগোতেই কাঙ্ক্ষিত স্থানে এসে থেমে গেল দুজন। তুর্য এবার নয়নার চোখের বাঁধন খুলে দিল। অনেক সময় চোখ বাঁধা অবস্থায় ছিল বিধায় তাকাতে সমস্যা হচ্ছিল নয়নার। কিছু সময় পর স্বাভাবিক হলে নয়নার চোখের সামনে ভাসমান হলো সাদা, গোলাপি রঙের পদ্মফুলে সাজানো নৌকা। খুশিতে নয়নার চোখজোড়া চিকচিক করে। জনবল লোকসমাগমের কথা ভুলে সে তুর্যের বুকে মাথা ঠেকালো। তুর্য নয়নার মাথায় হাত বুলিয়ে বলল, আমাদের এক হওয়ার অর্ধ বছর পূর্তিতে আর কি চাই প্রিয়তমার। নয়না চট করে মাথা তুলে নিল। আজকের দিনটার কথা সে কিভাবে ভুলে গেল। অপরাধবোধ কুরে কুরে খাচ্ছে নয়নার অন্তর, তা দেখে তুর্য নয়নার হাত ধরে নৌকার দিকে আগাতে আগাতে বলল, আজকের দিনে মন খারাপ নয়, তোমার মুখের হাসি দেখতে চাই, নয়ন। দুজন নৌকায় উঠল। তুর্য পূর্ব থেকেই সব ঠিক করে রেখেছিল। নয়নার পুরো নৌকায় নজর ঘুরিয়ে দেখল। একপাশে খাবার রাখা আছে, সুঘ্রাণে পুরো নৌকা ভরে গেছে। নয়না তা দেখে তুর্যের দিকে তাকিয়ে বলল, সকালে না ঘুমিয়ে এসব করছিলে তুমি? তুর্য মাথা চুলকে বলল, সারা জীবন কি বউয়ের হাতেই খাবো নাকি? একটু আকুটু না খাওয়ালে শেষ বয়সে খোঁটা তো ঠিকই শোনাবে। নয়না তুর্যের বুকে কিল বসিয়ে বলল, আমাকে ভালোই ভয় দেখানো হচ্ছিল, তাই না? তুর্য আফসোসের স্বরে উত্তর দিল, ভয় পেলে তো? তোমার শিরা উপশিরায় এই তাবরেজ তুর্যকে এমনভাবে মিশিয়ে রেখেছ যে তুর্য হাজার অপরাধ করলেও বিশ্বাস করবে না। নয়না আনমনে বলল, আমরা যার কাছে ঠাঁই পাই, তাকেই আপন ভেবে নেই। কিন্তু তাদের মনের কথা বুঝতে পারি না। আমাকেও বুঝতে পারো না, নয়ন। নয়না তাকিয়ে মুচকি হেসে বলল, আমার জীবনের পূর্ণতা তুমি। তুমি আমাকে এমন কিছু উপহার দিয়েছ, যা পেয়ে আমি তুমি পরিপূর্ণ। তুর্যের হাসি মুখ এইটুকু হয়ে গেল।
নয়নার কথার মর্মার্থ বুঝতে প্রশ্ন করল, কিসের উপহারের কথা বলছো? নয়না তুর্যের হাত নয়নার পেটে রেখে ফিসফিস করে বলল, কেউ আসছে। তুর্যের চোখ চিকচিক করছে খুশিতে। কি করবে, কোথায় যাবে, কাকে বলবে ভেবে পাচ্ছে না সে। সে কি বেলায় বিলে ঝাঁপ দিবে? দিলে কি হবে, আনন্দ কি বাড়বে নাকি কমবে? নয়নার কপালে গাঢ় অধর ছুঁয়ে তুর্য মুঠোফোন হাতে নিল। মাহবুব শিকদার সিঙ্গাপুর গিয়েছে গত মাসেই। ফিরবে 2-3 মাসের মধ্যেই। তুর্য চাচাকে ফোন করল। একবার রিং হতেই মাহবুব শিকদার রিসিভ করে হ্যালো বলার পূর্বেই তুর্য বলে উঠল, ঘরে নতুন অতিথি আসতে চলেছে। ভাবছি তোমাকে পার্মানেন্ট সিঙ্গাপুরে থাকার ব্যবস্থা করে দিব। দেশে জায়গা কম তো। তা কি সিদ্ধান্ত নিলে? মাহবুব শিকদার কি বলবেন ভাষা খুঁজে পাচ্ছে না। অবশেষে চিৎকার করে বলল, আমি নেক্সট ফ্লাইটেই আসছি, বাপ। ডাক্তারি তুই করিস। তুর্য হেসে ফোন কেটে দিল। সিঙ্গাপুর থেকে আসতে 1 মাস সময় লাগবে। ততদিন না হয় মাহবুব শিকদার আনন্দ জমিয়ে রাখুক। তুর্য নয়নাকে নিয়ে সারাবিল ঘুরে বেড়াচ্ছে। দুজনেই চুপচাপ, নয়না প্রকৃতি উপভোগ করছে আর তুর্য নয়নাকে দেখছে। কিছুক্ষণ পর তুর্য একটি শুকনো শাপলা ফুলের মালা পিছন থেকে বের করে এনে নয়নার গলায় পরিয়ে দিল। নয়নার চিনতে অসুবিধা হয়নি, এই মালাটা সেই মালা যেটা সে তুর্যের সাথে প্রথমবার বেলায় বিলে এসে বানিয়েছিল। এটা তো নয়না যত্ন করে রেখে দিয়েছিল, তুর্য পেল কোথায়? নয়না জিজ্ঞেস করল, কোথায় পেলে? তুর্য হেসে উত্তর দিল, তোমার ঘরে। নয়না আর কিছু বলল না। তুর্যের কাঁধে মাথা রেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগল। তুর্য গলা ছেড়ে নয়নাকে শক্ত করে ধরে বলতে শুরু করল, আজ নেই কোনো বাধা, নেই কোনো ভয়। আছে শুধু অগাধ ভালোবাসা। প্রিয়তমা, তোমাকে রাখিব মনে, বাঁধিব নয়নে। চিৎকার করে জানিয়ে দিব সকলকে, নয়নে বাঁধিব তোমায় ও প্রাণ গো নয়নে বাঁধিব তোমায়। নয়নাদের জীবনেও সুখ আসে। হাতে হাত রেখে মাইলের পর মাইল পথ চলার সঙ্গী আসে। বুকে ঠাঁই দিয়ে সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়ার মানুষ আসে। গল্প উপন্যাসের পাতায় নয়নাদের জীবনে সুখ আসে, কিন্তু বাস্তবতা বড্ড ভিন্ন। নয়নাদের মতো মেয়েদের সম্মান কখনোই রক্ষা করতে পারে না। রাতের আধারে কত নয়নার শরীর ক্ষরণ হচ্ছে তা অজানা। নয়নাদের দুর্বল নয়, মাসুদার মতো শক্ত হতে হবে। সমাপ্ত। গল্প, নয়নে বাঁধিব তোমায়। লেখনীতে আফসানা মিমি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।